মাঝরাত, উদ্দেশ্যহীনভাবে হেঁটে চলেছি। জানি না কোথায় যাব, কোথায় থাকবো, কি খাবো, কোথায় উঠবো। এক অজানা কারণে আমাকে আজ বাড়ি ছাড়া হতে হলো। মা বাবার কথাগুলো ভাবছি আর রাস্তা দিয়ে হাঁটছি। রাস্তা দিয়ে হাঁটার সময় হঠাৎ রাস্তায় কাউকে পড়ে থাকতে দেখলাম। যেহেতু আমি শহরের নতুন, তাই কাউকে চিনি না। লোকটা মাটিতে পড়ে গড়াগড়ি খাচ্ছে। আশেপাশে কেউ নেই, আর খুব রক্ত ঝরছে। মনে হচ্ছে গুলি করে দিয়েছে কেউ। তখন আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না। আমি এখন কি করব কিছুই বুঝতে পারছি না। একবার ভাবলাম চলে যাব, পরে ভাবলাম লোকটা যদি মরে যায় তাহলে তো পরে নিজেকে ক্ষমা করতে পারবো না। আর লোকটাও সাহায্য চাচ্ছে, তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। তখন অনেক কষ্টে লোকটাকে হাসপাতালে নিয়ে গেলাম। হাসপাতালে নেওয়ার পর ডক্টররা যেন পাগল হয়ে গেছে, মানে তাড়াতাড়ি অপারেশনের ব্যবস্থা করলো। বুঝতে পারলাম লোকটা হয়তো বা অনেক বড় কেউ। হাসপাতালে রাতটা কেটে গেল। সকালে অনেকগুলো লোক আসলো, যাদের দেখতে পুরো গুন্ডাদের মতো। হাড়ি দিকে লোকটারও জ্ঞান ফিরে আসলো। আর আমি তার কাছে গেলাম আর বললাম, ভাই আপনি ঠিক আছেন তো? ভাই, এখন একটু ভালো। ভাই তাহলে এখন আপনার পরিবারের কারো নাম্বার থাকলে আমাকে দেন, আমি তাদের সাথে যোগাযোগ করি। আমাকে আবার চলে যেতে হবে। আচ্ছা, তুমি যাও, আমার লোকেরা এসে গেছে। আমি চলে আসলাম। মনে মনে ভাবতে লাগলাম, লোকটা কেমন, সারা রাত তার জন্য কষ্ট করলাম, আর একটা ধন্যবাদও দিল না। আসসালামু আলাইকুম আঙ্কেল, আমাকে রহমত চাচা পাঠিয়েছে। ওয়ালাইকুম সালাম। ও হ্যাঁ, ভিতরে আসো। তোমার কথা রহমত আমাকে বলেছে। আসলে এটা ঢাকা শহর, আর এতদিনে নিশ্চয়ই বুঝতে পেরেছো এখানে ব্যাচেলারদের কেউ ভাড়া দিতে চায় না। কিন্তু রহমত আমার বন্ধু, আর তার গ্রামের ছেলে তুমি, তোমাকে আর না করতে পারি। তাই তোমাকে আমি একটা রুম দিচ্ছি। তবে আমার এই এলাকায় অনেকেই সম্মান করে। এমন কিছু করো না যে লোকে আমাকে খারাপ কথা বলে। আর আঙ্কেল কি যে বলেন না, আমার উপর বিশ্বাস রাখতে পারেন, আমি সেরকম কিছুই করব না। আর আমি সারাদিনই থাকি অফিসে, রাতে এসে শোয়ার একটু জায়গা হলেই হবে। তা কবে উঠবে এখানে? আঙ্কেল আপনার যদি সমস্যা না থাকে তাহলে আজকে উঠতে চাই। আরে আমার সমস্যা নাই, তুমি যেহেতু উঠবে তাই আজকে উঠলেই ভালো হয়। ধন্যবাদ আঙ্কেল। এখন তাহলে আমি যাই, আমার জিনিসপত্রগুলো নিয়ে আসি। আচ্ছা যাও। তারপর আঙ্কেলকে সালাম দিয়ে আমি রওনা দিলাম জিনিসপত্রগুলো আনতে। আর জিনিসপত্র তেমন কিছু নেই। মেসে থাকতাম, এখন বোঝেন না কীরকম জিনিস থাকতে পারে, শুধু কাপড় আর কি। ও সরি সরি, এত বকবক করলাম অথচ আমার পরিচয় দিলাম না। আমার নাম সুজন হাসান রাফি। আসলে আমি গ্রামের ছেলে, ঢাকা এসেছিলাম লেখাপড়া করতে। লেখাপড়া কোনো রকমে শেষ করে এখানে একটা চাকরি নিয়েছি। আর এত সময় যার সাথে কথা বললাম সে হচ্ছে আমার বাড়িওয়ালা। আসলে সবাই তো জানেনি, ঢাকা শহরে ব্যাচেলারদের কেউ ভাড়া দিতে চায় না। আমাদের গ্রামের এক ধনী ব্যক্তির নাম রহমত, সম্পর্কে আমার চাচা হয়। তাকে বলেছিলাম তার তো শহরে অনেক আত্মীয় আছে, তাই জন্য আমাকে যেন একটা রুম নিয়ে দেয়। তারপরে এই রুমটা দিল। আর তার সাথে কথাগুলো তো আপনারা শুনলেনই। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে ব্যাগ ট্যাগ নিয়ে রিক্সা করে বাসায় আসতে লাগলাম। আসলে আমাকে দেখে খুব ভদ্র মনে হচ্ছে, তাই না? আর আমি তো ভদ্রই, সেটা আমার পাঠকরা জানে, তাই নতুন করে কিছু বলবেন না। একটুবার বাসায় চলে আসলাম, আর আঙ্কেল আমার রুমটা দেখিয়ে দিল। ওয়াও, রুমটা কি সুন্দর! তাই আমার জিনিসপত্রগুলো গুছাতে লাগলাম। গোছগাছ করে একটু বাইরে গেলাম কিছু খাবার খাওয়ার জন্য। তারপর খাবার খেয়ে রুমে চলে আসলাম। আপনারা হয়তো ভাবছেন আমি বললাম আমি একটা চাকরি করি, কিন্তু তাহলে বাসায় কি করছি? আসলে 3 দিনের ছুটি নিয়ে আসছি বসের কাছ থেকে। এরপর কাজ শেষ করে গোসল করলাম, আর বিকেলে বের হলাম একটু এলাকাটা ঘুরতে। মানে এখানের কোনো কিছু তো চিনি না, গলি টলি, তাই বের হলাম আর কি। হাঁটতেছি রাস্তা দিয়ে, হঠাৎ একটা ছেলে ডাক দিল। আর দেখলাম পাশে কয়েকটা ছেলে একটা দোকানে বসে সিগারেট খাচ্ছে। এদের মধ্যে একটা ছেলে আমাকে ডাক দিল। তখন আমি তাদের কাছে গেলাম, আর বুঝতে পারলাম এরা এলাকার লাফাঙ্গা বড় ভাই। তাই দেরি না করে তাদের কাছে গিয়ে সালাম দিলাম। সবার মাঝ থেকে একটা ছেলে বসে আছে, মুখে একটা সিগারেট, আর কানে মেয়েদের মতো একটা দুল পরা, হাতে চুড়ি। মনে হচ্ছে যেন একটা মেয়ে। তখন একটা ছেলে বলল, কি এলাকা নতুন নাকি? জি ভাইয়া, এলাকায় নতুন আসছি। তাদের মধ্যে থেকে একজন বলল, কোন ভাড়ায় উঠছস? দেখে তো মনে হয় বিয়ের সাথে করস নাই। কে বাসা ভাড়া দিল? ওই যে ভাইয়া, ওই বাসায়। ও ভালো, বাসায় তো উঠলেই মালগুলা তো করা, আর ওদের দিকে নজর দিস না। মনে মনে ভাবতাছি, বলে কি ওখানে আবার মাল আসলো থেকে? আর ওরা কোন মালের কথা বলছে? ওই ভাইয়ারে চিনস নাকি? হালাই কয় কি এলাকায় নতুন আসলাম, আর এটারে চিনবো কেমনে?
তবে দেখে মনে হচ্ছে হাফ লেডিস। না ভাইয়া, চিনি না। তুইও তো নতুন, আচ্ছা চিনে রাখ। ভাইয়ার নাম হচ্ছে সুলতান। ওই যে মুভি দেখোস না? হ্যাঁ ভাইয়া, দেখছি। আচ্ছা ভাই, এখন তাহলে আমি যাই। আরে দাঁড়া, কই যাস? একটু কথা বলি। ভাইরে দেখলে কিন্তু সালাম দিবি আর সম্মান করবি। জি ভাইয়া, করব। ও, তারা যাইতে দে। ছেলেটার দেখে ভদ্র মনে হচ্ছে। তার ছোট ভাই, কিছু খেয়ে যাও। সিগারেট তো মনে হয় খাও না। না ভাই, আমি খাই না। ভাই ভদ্র না, দেখলেন না কোন বাসে উঠেছে? জেনে শুনে উঠেছে। দেখলেন সুলতান ভাই কি বলে? তখন লিডার বলল, এইসব চুপ থাক, আর আমাকে আসতে বলল। তাই আমি সালাম দিয়ে চলে আসতে লাগলাম, আর মনে মনে ভাবতে লাগলাম, শালা হাফ লেডিস কোথাকার। তারপর আমি একটু ঘোরাঘুরি করে বাসায় চলে আসলাম। আর এভাবে রাত হয়ে গেল, আর আজকে তেমন কোনো কাজ নেই। তাই ভাবতে লাগলাম, আচ্ছা আঙ্কেলের কি কোনো ছেলে মেয়ে নেই নাকি? কি বড় একটা বাড়ি, কিন্তু ছেলে মেয়ে নাই। খুব কষ্ট হচ্ছে আঙ্কেলের জন্য। থাক, এত কষ্ট আমার করতে হবে না। এখন কাজ করা যায়, আর সেটা হচ্ছে একটা নাটক দেখতে পারি। আর নাটক দেখতে দেখতে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরে গেলাম চা খেতে। তারপর এক কাপ চা নিয়ে বাসার গেটের সামনে দাঁড়িয়ে চা খেতে লাগলাম। হঠাৎ 3টা মেয়ে আসলো আর আমার দিকে তাকালো। আমি ওদেরকে দেখে কিসের চা খাবো মনে মনে নিজেকে বলতে লাগলাম। আমি ভাবতে লাগলাম, 3টা সুন্দরী মেয়ে কড়াভাবে থাকতে হবে। তাই শার্টের কলারটা উঁচু করে তাদের দিকে তাকালাম। তখন তাদের মধ্যে থেকে একটা মেয়ে বলল, কি সমস্যা কি? এখানে দাঁড়িয়ে চা খাচ্ছেন কেন? রাফি, তুই যে বাসায় ভাড়া থাকিস সেটা কোনোভাবে বলা যাবে না, না হলে প্রেম শুরু করার আগেই শেষ। আমার বাসার সামনে আমি চা খাবো, কফি খাবো, তাতে আপনার সমস্যা কি? আর বাই দ্য ওয়ে, আপনার সমস্যা কি? এখানে দাঁড়িয়ে আছেন কেন? মেয়েগুলো একটু অবাক হয়ে তাকিয়ে রইল। কি, এটা আপনার বাসা? না মানে আমার না, আমার বাবার আর কি। কিন্তু বাবা মারা গেলে তো আমারই, তাই না? আর আমাকে আপনি চিনবেন না, আমি এতদিন বিদেশে লেখাপড়া করেছি। ও আচ্ছা, এটা আপনার বাবার বাসা। সানজিদা, আমার মনে হয় ভুল করে অন্য বাসায় আসছি রে। কিন্তু এখানে তো বড় করে লেখা আছে মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, আর এই নামটা তো আমার বাবারই নাম। হাল্লা, হাব্বু কি আমাদের না জানিয়ে বিয়ে করেছিল, নাকি এখন আমাদের কি হবে? এদের কান্না করা দেখে আমি কিছু বুঝতে পারছি না, এরা কান্না কেন করছে। তখন একটা মেয়ে আমাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা, আপনার বাবার নামটা কি? জি, শরীফ চৌধুরী। আর আমার নাম রাফি চৌধুরী। কিন্তু এখানে তো লেখা আছে বাসার মালিকের নাম মুক্তিযোদ্ধা লিয়াকত আলী। রাফি রে, তুই তো মনে হয় ধরা খেয়ে গেলি। আসলে বিদেশে ছিলাম তো, তাই বাপের নামটা মনে হয় ভুলে গেছি। কিন্তু আপনারা কারা, আর আমাকে কেন বা এসব জিজ্ঞাসা করতেছেন? আমরাই লিয়াকত আলীর মেয়ে। এই বাসাটা আমাদের বাবার। কি, এটা আপনাদের মানে আপনার বাবার বাসা? হুম। আসসালামু আলাইকুম আপু। আসলে আমি বুঝতে পারিনি, তাই আর কি একটু মজা করছিলাম, কিছু মনে করবেন না। কিন্তু আপনি কে? আপনাকে তো আগে কখনো দেখি নাই। আপু, আমি এই বাসায় ভাড়ায় উঠেছি। দাঁড়া, তোর ভাড়া বের করছি, এক্ষুনি আব্বুর কাছে যাবে। তখন মেয়েগুলো হনহন করে ভিতরে চলে গেল, আর আমি পিছন থেকে বলতে লাগলাম, আপু কিছু বলবেন না আঙ্কেলকে, আমার এত বড় ক্ষতি করবেন না। দূর, কেন যে ভাব নিতে গেলাম। আর নিলাম তো নিলাম, একদম জমের সামনে গিয়ে ভাবটা নিলাম। তারপর শার্টের কলারটা ঠিক করে দৌড়ে রুমে আসলাম, আর ভাবতে লাগলাম, আজ আর মনে হয় এই বাসাতে থাকা হবে না। সব কিছু গুটিয়ে নেই, কত কষ্ট করে একটা রুম ভাড়া নিলাম, আর নিজের দোষে আজ। আর এদিকে মেয়েগুলো তাদের রুমে গেল, আর ছোট মেয়েটা বলতে লাগলো, দেখলে আপু, ছেলেটা আমাদের কি ড্রপটা মারলো। বাসাটা নাকি তার বাবার, আর তার বাবার নামটাই নাকি সে ভুলে গেছে বিদেশ গিয়ে। এইরকম ছেলে আমি আগে কখনোই দেখি নাই। হয়েছে হয়েছে, এই ছেলেটাকে তো আমার শিক্ষা দিতেই হবে। এক্ষুনি আব্বুর কাছে যাব। কি বলো আপু, আব্বুকে কিছু বলো না। ছেলেটা আমাদের সাথে ফান করতে গিয়ে হয়তো এরকম করেছে। তুই থাম, দেখ এখন আমি কি করি। আর তার বাবাকে বলতে লাগলো, বাবা, তোমার যে একটা ছেলে আছে সেটা তো আমাদের আগে বলো নাই। কি, আমার ছেলে আছে? বা খুব ভালো হলো রে, অনেক শখ বুঝলি একটা ছেলের, কিন্তু হলো কোথায়? ছেলে ছেলে করতে করতে তোরা 3 বোন জন্ম নিলি। আপু তুমি থামবে, বাহিরে ছেলেটাকে। কার কথা বলছিস? বাইরে তো কত ছেলে, আমি জানবো কোথা থেকে? যাকে তুমি রুম ভাড়া দিয়েছো সেই ছেলেটা। ওহো, তুই নিশ্চয়ই রাফির কথা বলছিস। বদমাসটার নাম তো রাফি বলেছিল। আরে তাকে বদমাইশ বলছিস কেন? খুব ভালো একটা ছেলে। জানো তোমার ভালো ছেলেটা কি করেছে? কি করেছে? আচ্ছা তুমি ছেলেটাকে আগে ডাকো, পরে বলছি। তখন আঙ্কেল আমাকে ডাক দিল,
আর আঙ্কেলের ডাক শুনে আমি তো শেষ। এই মনে হয় বলবে, এই ছেলে যাও, আমার বাসা থেকে বের হয়ে যাও, আমাদের বাসায় থেকে আমার মেয়ের সাথে বেয়াদবি। তোর মনে হয় আর এ বাসায় থাকা হলো না। তখন আঙ্কেলের রুমে গেলাম, আমার পিছু পিছু অন্য দুইটা বসলো। তখন আঙ্কেল বলল, আসো রাফি, ওদের সাথে পরিচয় করিয়ে দেই। এই হচ্ছে সানজিদা, আমার বড় মেয়ে, আর এই হচ্ছে নীলা, আমার মেজো মেয়ে, আর এই হচ্ছে রিয়া, আমার ছোট মেয়ে। তখন আর কি সবাইকে হাই হ্যালো বলতে হলো। তখন সানজিদা বলতে লাগলো, আব্বু তুমি কি আমার কথাগুলো শুনবে এখন? বলো দেখি কি বলবে। আমরা যখন বাসায় ঢুকতে যাব তখন এই ছেলেটাকে গেটের সামনে দাঁড়িয়ে চা খেতে দেখলাম। পরে এখন বুঝতে পারছো সে কত বড় একটা বেয়াদবি করেছে আমাদের সাথে। তাই আমি চাই না সে এই বাসায় থাকুক। আর তোমার এরকম 3টা মেয়ে বাসায়, আর তুমি কিভাবে রুম ভাড়া দিলে? তারপর আঙ্কেল যা বললো সেটা শুনে তো আমার খুশিতে কান্না করতে ইচ্ছে করছিল। দেখ মা, রাফি হয়তো তোদের সাথে মজা করেছিল আর তোরা সেটা সিরিয়াসলি নিয়েছিলি। আর রাফি তো আমার ছেলের মতোই, তাই না রাফি? আমি মাথা নিচু করে হ্যাঁ সূচক জানালাম। এরপর আঙ্কেল বলল, এখন তোমরা যার যার রুমে যাও। তারপর আমি চলে আসতে লাগলাম। পেছন থেকে সানজিদা বলল, আজ বেঁচে গেছে তো কি হয়েছে, আমার নামও সানজিদা, দেখে নিব আমি। আমি না শোনার ভান করে চলে আসলাম। আর তখন রিয়াকে সানজিদা বলল, দেখলি কেমন শেয়ানা ছেলে। তবে যাই বলিস না কেন আপু, ছেলেটা কিন্তু হেব্বি মজার, আমার কিন্তু খুব ভালো লেগেছে। ভালো লেগেছে মানে? এই তুই কি বলছিস? দাঁড়া, আব্বুকে গিয়ে বলবো। ধুর, সবসময় শুধু আব্বুকে ডাকো কেন? কি সুন্দর একটা ছেলে, আর কি কিউট, তাকে তুমি বাসা থেকে বের করতে চাচ্ছ? তোরা যাই বলিস, আমি তো তাকে দেখে নিব। নীলা আপু, চলো তো রাফি ভাইয়ের সাথে কথা বলে আসি, গিয়ে বলবো সানজিদা আপু তোমাকে দেখতে চায়। তবে রে। তারপর তাদের দৌড়াতে থাকে। আর এদিকে আমিও রুমে এসে আস্তে আস্তে শেষ। আঙ্কেলের কথায় সানজিদা মেয়েটার মুখের অবস্থা যা হয়েছিল পুরো দেখার মতো। এভাবে 2 দিন কেটে যায়। আজকে অফিসে যেতে হবে, তাই রেডি হচ্ছি। রেডি হয়ে বাইরে আসলাম। এমনিতেই দেরি হয়ে গেছে, তাই ছাদে থেকে একটা রিক্সা ডাক দিয়ে দাঁড় করালাম আর বললাম আমি আসতেছি। তারপর দৌড়ে নিচে গেলাম, কিন্তু নিচে গিয়ে দেখি ওই রিক্সায় একটা মেয়ে বসে আছে। মেজাজটা যা খারাপ হলো, এমনিতে লেট, তার উপর আবার এই মহাঝামেলা। মনে মনে ভাবলাম এখন কি সেই লেভেলের একটা ঝাড়ি দিব। তাই সেরকম প্রিপারেশন নিয়ে গেলাম আর বললাম, এ আপু রিক্সা থেকে নামেন, রিক্সাটা আমি আগে ডাক দিয়েছি। তখন মেয়েটা আমার দিকে তাকালো, আর যাকে দেখলাম, আরে তেমন কেউ না, বাড়িওয়ালার বড় মেয়েটা আর কি। তখন আমি তাকে বললাম, আচ্ছা আপনি রিক্সা উঠলেন কেন? রিক্সাটা তো আমি আগে ডাক দিয়েছি। আচ্ছা, রিক্সার কোথাও কি আপনার নাম লেখা আছে? কিন্তু আমি তো দেখছি না। না মানে লেখা নেই, কিন্তু ডাক তো আমি আগে দিয়েছি। হয়তো ডাক আপনি আগে দিয়েছেন, কিন্তু রিক্সায় কিন্তু আপনার আগে আমি বসেছি, তাই আমি যাব এই রিক্সা দিয়ে। এই মামা চলেন তো। মনে মনে ভাবলাম কীরকম ফাজিল মেয়ে। এমনিতে আমার অফিসে লেট হয়ে যাচ্ছে, কিন্তু এখন কি করা যাবে? সব রিক্সায় তো 2 জন করেই আছে, এখন আর কি করা যায়? হঠাৎ দেখি ওই দিনের হাফ লেডিস মানে সুলতান বাইক নিয়ে এদিকে আসছে। তখন আমি মনে মনে ভাবলাম এটাকেই কাজে লাগানো যাক। যেইভাবে সেই কাজ, হাতে ইশারা দিয়ে দাঁড়াতে বললাম, কিছু কথা আছে। তখন সে দাঁড়ালো আর বলল, কি রে, তোর কত বড় সাহস আমাকে দাঁড়াতে বললি? ভাই আপনি কিন্তু অলরেডি দাঁড়িয়ে আছেন, আমি কিন্তু আপনাকে এমনিতেই দাঁড় করাইনি, একটা কারণ আছে অবশ্যই। কি কারণ সেটা বল, আমার হাতে টাইম নেই। ভাই আমার বাড়িওয়ালার বড় মেয়েকে আপনি পছন্দ করেন তাই না? কি যেন নাম? ও হ্যাঁ, সানজিদা। সে কিন্তু আপনার কথা আমার কাছে জিজ্ঞাসা করেছিল। হ্যাঁ জিজ্ঞেস করছিল। না মানে কি জিজ্ঞেস করছিল? ভাই সে অনেক কথা, সারাদিন তো সে শুধু আপনার কথাই বলে, মনে হয় সেটিং হয়ে যাবে ভাই। কি বলো তুমি, সত্যি বলছো তো? আরে ভাই আমি কি পাগল নাকি আপনার সাথে মিথ্যা কথা বলতে যাবো? ও সরি, আপনাকে তো সালাম দেওয়া হয়নি। আরে থাক, সালাম দিতে হবে না, তুমি তো মিয়া আমার কলেজেই থাকো। আর আজ যা শুনেলা তা এখানে দাঁড়িয়ে আছো যে? ভাই অফিসে যেতাম, কিন্তু কোনো রিক্সায় তো পাচ্ছি না, কি করে যে যাব, এমনিতে লেট হয়ে গেছে। এই চলো, আমি তোমাকে পৌঁছে দিচ্ছি। আরে না ভাই, আপনাকে শুধু শুধু কষ্ট দিতে চাই না। আরে চলো। তারপর আর কি উঠে বসলাম। তখন সুলতান ভাই বলল, একটু দেখে শুনে রেখো, তোমার তো ভাবি হয়, বুঝো না? জি ভাই, সে কি আর বলতে হবে? তবে এসব কিন্তু আবার তাকে বলতে যাবেন না। আমি কিন্তু আরেকটা কথা শুনেছি, সে নাকি আপনাকে সারপ্রাইজ দিতে চায়, আর আপনি এখন যদি কিছু বলে দেন তাহলে হয়তো তার মনটা খারাপ হয়ে যাবে। আরে না, কিন্তু সে যে আমাকে এত ভালোবাসে আগে বুঝতাম না। আমি মনে মনে ভাবছি, শালা তুই সেই হাফ লেডিসই রয়ে গেলি,
কি জানি তোর এটা আছে কিনা। তখন হঠাৎ আমি বললাম, ভাই চলে আসছি। আমাকে সে নামিয়ে দিল আর আমি অফিসে ঢুকে গেলাম। পরে কাজে মনোযোগ দিলাম। আর এদিকে সানজিদা শপিং মলে গেছে শপিং করতে। তার পছন্দ মতো কাপড় দেখছে, কিন্তু তার পছন্দ হচ্ছে না। আসলে মেয়েদের যা হয়ে থাকে আর কি। হঠাৎ একটা শার্ট তার নজরে পড়ে যায়, আর সেটা সে কোথাও দেখেছে বলে মনে হচ্ছে। হঠাৎ মনে পড়লো তাদের বাসার ভাড়াটিয়ার এমন একটা শার্ট পরতে দেখেছে। তখন সানজিদা কীভাবে যেন মনে করে শার্টটা নিল, সেটা আমিও জানি না। ইনফ্যাক্ট সে নিজেও জানে না। এভাবে শপিং করা শেষ হলো আর বাসায় চলে আসতে লাগলো। আর আমি বসে বসে কাজ করছি। হঠাৎ কেউ একজন বলে উঠলো, বাহ, নতুন বাসায় উঠলেন মিস্টার সুজনা হাসান রাফি, আর এখনই আমাকে ভুলে গেলেন? তাকে দেখে লিজা। হ্যাঁ, লিজা আমার কলিগ। আর কলিগ বললে ভুল হবে, খুব ভালো বন্ধু আমরা। তবে মেয়েটা খুব ভালো এবং কিউট। আরে কি যে বলো না, তোমাকে কি আর বলা যায়? আসো ভেতরে আসো। তখন সে ভেতরে আসে আর বসে। তার নতুন বাসে কেমন লাগছে তোমার? হ্যাঁ, সেটা তো ভালো, কিন্তু একটা সমস্যা। আবার কি সমস্যা? বাড়িওয়ালার 3টা মেয়ে আছে আর খুব সাংঘাতিক। কি বলো? তাহলে তো তুমি লাগি, রাজ্য রাজকন্যা দুটোই আছে। আরে দুর্বল। ও মা, ছেলে দেখে আবার লজ্জাও পাই। আজকে কিন্তু ট্রিট দিতে হবে। কিসে ট্রিট দেবো? ও মা, নতুন বাসা নিলে আর ট্রিট দিবে না? আচ্ছা ঠিক আছে, লাঞ্চ করবো দুজনে একসাথে। তারপর লিজা চলে যায় আর দুপুরে দুজনে একসাথে লাঞ্চ করতে গেলাম। এভাবে অফিস ছুটি হয়ে গেল। ও, আপনাদের তো বলাই হয়নি, আজ আমার বেতন দিয়েছে, তাই বাসায় টাকা পাঠালাম আর নিজের জন্য কিছু টাকা রাখলাম। তারপর একটা বিকাশের দোকানে গেলাম। আমি গিয়ে দাঁড়িয়ে নাম্বার দিতে যাব, এর মাঝে একজন এসে বলে, ভাই 20,000 টাকা পাঠাবো। তখন আমাকে আগে না দিয়ে সেই লোকটাকে আগে দিল। আরেকজন লোক এসে বলো 50,000 টাকা পাঠাবে, আবার আমার আগে তাকে দিল। কারণ আমার তো মাত্র 10,000 টাকা। তাদের কাছে হয়তো এই টাকাটা খুব অল্প, কিন্তু আমাদের মতো মধ্যবিত্তরা জানে এই 10,000 টাকা তাদের কাছে কত টাকা। হ্যাঁ, 10 লাখ টাকার সমান। আসলে আমাদের মতো মধ্যবিত্তরা লেখাপড়া করে ভালো একটা চাকরি বা ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য, কিন্তু সেই স্বপ্নটা কি এত আমাদের মতো মধ্যবিত্তদের দেখা উচিত? আমাদের বাবা মা হাজারো স্বপ্ন নিয়ে তার ছেলে মেয়েদেরকে বড় করে লেখাপড়া করায়, একটা ভালো চাকরি করবে তার ছেলে, তখন তারা সুখের শান্তিতে দিনগুলো কাটাবে। কিন্তু সেই বাবা মার স্বপ্নগুলো হয়তো স্বপ্নই থেকে যায়। একটা ব্রিলিয়ান্ট ছাত্র হয়ে লেখাপড়া শেষ করে বেকার বসে তার মা বাবার টাকাই খেতে হয়। হ্যাঁ, কারণ তাদের তো মামা কাকাকে বড় পদে চাকরি করে না যে সে চাকরি পাবে। আজ আমাদের সোনার বাংলা কোথায়? এটাই কি সেই সোনার বাংলাদেশ? থাক, অনেক কথাই বলে ফেলেছি, এখন মূল গল্পে আসা যাক। টাকাগুলো পাঠিয়ে দিলাম, আম্মুকে কল দিলাম আর জিজ্ঞাসা করলাম ভালো আছে কিনা। এরকম আরও কিছুক্ষণ কথা বললাম আর কিছু টাকা পাঠিয়েছি। এভাবে কথা বলতে বলতে একটা রিক্সা করে বাসায় চলে আসতে লাগলাম। হঠাৎ একটা রাস্তার পাশে একটা জিনিস লক্ষ্য করলাম, কয়েকটা ছেলে মিলে একটা মেয়েকে বিরক্ত করতেছে, মানে ইফটিজিং। তারপর আমি সেখানে গেলাম আর রিক্সাটাকে থামাতে বললাম। রিক্সা থামিয়ে সেখানে গেলাম আর বললাম, কি হয়েছে ভাই এখানে? কি হয়েছে সেটা তোকে বলতে হবে নাকি? আপনি এই মেয়েটা কিভাবে বিরক্ত করছেন কেন? সেটা কি তোকে বলতে হবে নাকি? যা, তোর কাজে যা, আমাদের কাছে বাধা দিস না। ভাইয়া, এটা প্রতিদিন আমাকে বিরক্ত করে। বিরক্ত করি তাই না? আজকে তোকে বুঝো বিরক্ত কাকে বলে। আর তোর হিরো আমাদের কি করবে? হ্যাঁ, কি করব তাই না? দাঁড়া। আপনারা কি ভাবছেন আমি তাদের মারতে গেলাম? আরে না, আমি কি পাগল নাকি নাকি বাংলার সিনেমার হিরো? এদের গ্যাং অনেক বড় থাকে, আজ কিছু বললে অন্যদিন ঠিক আমাকে দিবে। তাই ফোনটা হাতে নিলাম আর সুলতান ভাইকে কল দিলাম আর এখানে কয়েকটা ছেলে নিয়ে আসতে বললাম। তখন আমি আবারও সেখানে গেলাম আর বললাম, একটু দাঁড়া ভাই, একটু পর বুঝতে পারবে আমি কে। আচ্ছা দেখি তুই কাকে নিয়ে আসিস। একটু পর সুলতান ভাই সাথে আরো কিছু ছেলে নিয়ে আসলো আর আমাকে বলল, কি হয়েছে ছোট ভাই? ভাই দেখেন, এই ছেলেগুলো এই মেয়েটাকে প্রতিদিন বিরক্ত করে। এই তুই আবার কে? আমাকে চিনিস নাকি? রাফি, তুমি মেয়েটাকে নিয়ে চলে যাও আর আমি এদের বোঝাচ্ছি আমি কে। তখন আমি আর কি ভদ্র ছেলের মতো সেখান থেকে চলে আসলাম, সাথে মেয়েটাকেও নিয়ে। আর মেয়েটা আমাকে ধন্যবাদ দিল। তারপর মেয়েটা তার বাসায় চলে গেল আর আমি আমার বাসায়। তারপর নিজের রুমে গেলাম আর ফ্রেশ হলাম। তারপর ভাবলাম এখন একটু ছাদে যাওয়া যাক। যেই ভাবা সেই কাজ, মোবাইলটা হাতে নিয়ে একটা গান ছেড়ে ছাদে উঠতে লাগলাম। গানটা আমার খুব প্রিয় একটা গান। ইনফ্যাক্ট এই গানটা অনেকেই পছন্দ করে। শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, এই গানটা শুনছে গুনগুন করে গাইতে গাইতে ছাদে উঠতে গেলাম। আর এদিকে সানজিদা শপিং মল থেকে এসে যে শার্টটা কিনেছিল সেটা পরে ছাদে এসে বন্ধুদের সাথে চ্যাটিং করছে। হঠাৎ সে কাউকে ছাদে আসার উপস্থিতি টের পেল
তখন আমি ছাদের এক পাশে গিয়ে বসলাম, কিন্তু আমার পাশে কেউ আছে কি না সেটা আমি জানি না। আমি সেখানে বসে বসে গান গাইতে লাগলাম, আর সানজিদা মেয়েটা আমাকে দেখে তাকিয়ে আছে আর মনে মনে বলে, ছেলেটার তো সাহস কম না, আমার পাশে এসে বসেছে। তখন সানজিদা বলল, ওই হ্যালো, এরকম ছাগলের মতো ভ্যাপ ভ্যাপ করা বাদ দেন। আর আপনি ছাদে এসেছেন কেন? বাবা আপনাকে রুম ভাড়া দিয়েছে কিন্তু ছাদ ভাড়া দেয় নাই। আমি তখন ডানে বামে তাকিয়ে দেখি, আরে এটার একটা ছেলে না মানে মেয়ে শার্ট পরেছে, তাই তো কনফিউজ হয়ে গেছিলাম। এই আপনি বাড়িওয়ালার মেয়ে সানজিদা না? আমার শার্ট আপনার কাছে আসলো কি করে? আপনার শার্ট মানে? শপিং মল থেকে আজকে কিনে নিয়ে আসলাম। ও সেটা আগে বলবেন না? আচ্ছা, আপনার সমস্যা কি? আমার পিছু পিছু আপনি কেন ঘুরেন? আপনার পিছে পিছে আমি ঘুরতে যাব কেন? আমার কি আর কাজ কাম নাই নাকি আপনি আমার পিছনে ঘুরেন? আমার শার্ট থেকে সেম শার্ট আপনিও নিয়ে আসছেন। এই, আপনি এখান থেকে যান। যদি না যাই? তাহলে আমি এখন চিৎকার করব আর বলবো আপনি আমার সাথে খারাপ কিছু করতে চাচ্ছেন। কি বলে? থাক, আমি যাচ্ছি। বাবারে কি ডেঞ্জারাস মেয়ে। তারপর আর কি, যত দ্রুত সম্ভব সেখান থেকে চলে আসলাম। সিঁড়িতে নামতে যাব, সামনে নীলা পড়লো। ভাইয়া, ইয়ে না মানে কেমন যেন মুচড়ি করছে। এমা, আপনার আবার কি হলো? এমন করতেছেন কেন? ভাইয়া, ওই সানজিদা আপু কোথায়? এটা বলার জন্য এরকম করতে হয়? আপনার ডেঞ্জারাস বোন উপরে আছে। তখন আমি চলে আসলাম, আর সামনে আরেকটা পড়লো, মানে ছোটটা আর কি। ভাইয়া, আগামীকাল কি আপনি অফিসে যাবেন না? হ্যাঁ, কিন্তু কেন? না কিছু না, সেটা কালকে বলবো। আমি মনে মনে ভাবতে লাগলাম, এদের 3 বোন যেন কীরকম, আমার মাথা খারাপ করে দেবে এরা। এরপর নিজের রুমে গেলাম আর রান্না করতে লাগলাম, কারণ আমি তো এখানে একা থাকি, তাই নিজেকেই রান্না করে খেতে হয়। তাই রান্না করতে লাগলাম, গান শুনছি আর রান্না করছি। এভাবে রান্না শেষ হলো। এখন কেমন যেন লাগছে, মানে গরম লাগতেছে, তাই আবারও গোসল করতে গেলাম। তারপর খাবার খেয়ে একটু ফেসবুকিং করে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রান্না করলাম। তারপর খাবার খেয়ে রেডি হয়ে অফিসে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। রিয়াদের রুমের সামনে দিয়ে যেতে লাগলাম। হঠাৎ রিক্সা ডাক দিল আর বললো আঙ্কেল নাকি আমাকে ডাকতেছে। তখন আমি ভিতরে গেলাম, আঙ্কেলকে সালাম দিলাম আর জিজ্ঞাসা করলাম, আঙ্কেল আমাকে ডেকেছেন? বাবা ডেকেছি। আসলে রিয়াদের কলেজ পেরিয়ে তো তোমার অফিস, যদি একটু কষ্ট করে রিয়াকে সাথে করে নিয়ে যেয়ে কলেজে নামিয়ে দিয়ে তারপর তুমি অফিসে চলে যেও। আঙ্কেল সে তো মনে হয় একাই যেতে পারবে। একাই যেত। আজকে বলতেছে রাস্তায় নাকি কিছু ছেলে নাকি তাকে ডিস্টার্ব করে, আর তুমি ছেলে সাথে গেলে তারা কিছুই বলার সাহস পাবে না। তখন আর কি বলবো, এখন তো সাথে করে নিতেই হবে। তখন আমি বললাম আসেন। পরে আঙ্কেলকে সালাম দিয়ে চলে আসলাম, আর রিয়া আমার পিছু পিছু আসতে লাগলো। তারপর 2টা রিক্সা ডাক দিলাম। এটা থেকে রিয়া বলল, আপনি রিক্সা 2টা ডাক দিলেন কেন? তাহলে কি করব? আর আমি কি পাগল নাকি আপনার সাথে একই রিক্সায় যাব? বুঝতে পারছি আপনার মাথায় কোনো বুদ্ধি নাই। আপনাকে নিয়ে মনে হয় আমার ভবিষ্যতে অনেক বিপদ আছে। ভবিষ্যতে বিপদ আছে মানে? কিছু না। আচ্ছা, আমরা দুজন যদি 2 রিক্সা দিয়ে যাই তাহলে সেই ছেলেগুলো তো আমাকে ডিস্টার্ব করবেই, তাই না? তাহলে বাবা আমাকে আপনার সাথে পাঠিয়ে লাভ কি হলো? এই মামা, আপনি চলে যান। তারপর একটা রিক্সা চলে গেল, আর দুজনে একটা রিক্সা উঠলাম। আমার যেন কিরকম লাগছে, এই প্রথম কোনো মেয়ের সাথে একই রিক্সা উঠলাম। তখন রিয়া বলতে লাগলো, আচ্ছা, আপনি আমাকে আপনি করে বলেন কেন? আমি কি আপনার বয়সের বড় নাকি? তাহলে কি বলে ডাকবো? জান, কলিজা এসব বলে ডাকবে। কি বলছি তুমি করে বলবে, আর আমিও এত আপনি করে বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, বলবো। আচ্ছা সেই ছেলেগুলো কোথায়, দেখছে না তো? তারা কি আর এখানে থাকবে? আজকে সাথে হিরো আছে না, তাই তারা আগেই পালাইছে। আমাকে হিরো বলাতে নিজের পাটটা একটু বেড়ে গেল, শার্টের কলারটা একটু উঁচু করে নিলাম। আর আপনি যা ভীতু, ছেলেরা কিছু বললে না জানি আমাকে রেখেই পালান। এটা বলার পর ভাবটা একটু কমে গেল, মানে শার্টের কলারটা আবারও নিচু করে নিলাম। এই তো তোমার কলেজের সামনে চলে আসছি, যাও। তখন রিক্সা থেকে নামলো। হঠাৎ তার বান্ধবীগুলো আমার কাছে আসলো আর বলল, দুলা ভাই কেমন আছেন? বা দুলা ভাই তো অনেক হ্যান্ডসাম। অসহায় দৃষ্টিতে তাদের দিকে তাকালাম। কিসের দুলাভাই আর কার দুলাভাই? এই তোরা চল তো। আচ্ছা তাহলে তুমি যাও। তখন রিক্সা আবারও চলতে লাগলো। আমি ভাবতে লাগলাম, হ্যাঁ রিয়ার মতো মনে হয় তার ফ্রেন্ডরাও পাগল। আর এদিকে রিয়াকে যে আমি রিক্সা করে বাসা থেকে নিয়ে বের হয়েছি,
আর সেটা নীলা দেখে নিয়েছে। আর এটা দেখে সানজিদার কাছে করার বলল, আপু, রাফি ভাইয়া আর রিয়াকে দেখলাম একই রিস্কায় করে যাচ্ছে। কি লুচ্চাটা এখন আমার বোনের পেছনে পড়েছে। দাঁড়া, তোর ব্যবস্থা আমি করতেছি। কিন্তু আপু, তুই কি করবি? ভাবতে দে আমাকে, কিন্তু বাবাকে বলে তো লাভ নেই, কারণ রাফি তো বাবার কাছে পীরের মতো। এখন যা করতে হবে সেটা অন্যভাবে করতে হবে। আর এদিকে আমি অফিসে গিয়ে কাজ করতে লাগলাম। হঠাৎ লিজা আমার কাছে আসে আর বলতে থাকে, রাফি কি বিজি আছো নাকি? মোটামুটি একটু আছি, এই কয়েকদিনই ছুটি কাটিয়েছি তো, তাই একটু চাপে আছি। ও, তাহলে আমি চলে যাই, পরে কথা বলবো না। আর একটা কথা, লাঞ্চ টাইমে আমি আসবো, আমার সাথে লাঞ্চ করতে যাবে, মনে থাকবে নাকি? হ্যাঁ থাকবে, এখন যাও, কাজ শেষ করি, নয়তো বস আবার 12টা বাজাবে। তারপর লিজা চলে গেল। খুব ভালো একটা মেয়ে আর খুব ভালো মনের মানুষ, আর আমাকে পছন্দ করে সেটা আমি কিছুটা হলেও বুঝতে পারি। সে যদি আমাকে সাপোর্ট না দিত তাহলে হয়তো আজ এই চাকরিটা করতে পারতাম না। পৃথিবীতে এখনও ভালো মানুষ টিকে আছে, আর সেটা তাকে না দেখলে বুঝতে পারতাম না। এভাবে কাজ করতে করতে লাঞ্চের টাইম হয়ে আসলো, আর আমি কাজগুলো করতে লাগলাম। হঠাৎ লিজা এসে বলতে লাগলো, কি মিস্টার, আজ কি খেতে হবে না, নাকি না খেয়ে কাজ করবেন? লাঞ্চের টাইম হলে যাবো তো। বোকা, লাঞ্চের সময় শেষ হয়ে আসতেছে। তখন আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম, আরে সত্যি তো অনেক সময় হয়ে গেছে। আমি দেরি না করে দুজন মিলেই একটা রেস্টুরেন্টে আসলাম, খাবার অর্ডার দিলাম। তখন লিজা বলল, আচ্ছা, তোমার আম্মু কেমন আছে? আসলে তেমন ভালো না, বয়স হয়ে গেছে তো। তাহলে বাসা থেকে ঘুরে আসতে, আন্টিকেও দেখে আসতে। কিন্তু এখন তো বস ছুটি দিবে না, 3 দিন ছুটি কাটিয়েছি। সেটাও কথা। এভাবে খাবার চলে আসলো। তারপর খাবার খেয়ে দুজন আবার অফিসে চলে আসলাম। তারপর বিকেলে অফিস করে বাসায় চলে আসলাম। আর এদিকে রিয়া বাসায় কি ভাবতে থাকে, ছেলেটা যেন কিরকম, তাকে দুলাভাই ডাকলো আমার ফ্রেন্ডরা, আর গর্ধ বুঝতেই পারলো না। আর নীলা ভাবতে লাগলো, রিয়া রাফির সাথে একই রিস্কা করে কলেজে যায়, আমাকে কিছু করতে হবে। রাফিকে নিয়ে আমি শপিং করতে যাব, এখনই বাবার কাছে যাব। আর এদিকে সানজিদা ভাবতে লাগলো, প্রথমে তো এই বাসায় ভাড়া উঠেছে, এখন আবার আমার বোনটাকে পটিয়ে এই বাসার মালিক হতে চাই। দাঁড়া, তোর ব্যবস্থা আমি করতেছি, আগামীকাল বুঝবি মজা আমি কি করতে পারি। আর এদিকে তারা আমাকে নিয়ে হাজারো কিছু ভাবতে লাগলো। আর আমি শালা রান্না করতে করতে আমার জীবনটা শেষ, কি একটা প্যারা। পরের দিন অফিসে গেলাম। অফিস শেষ করে একটা রিক্সা করে বাসায় আসতে লাগলাম। হঠাৎ সামনে কয়েকজন মিলে রিক্সাটা থামালো, আর তাদের হাতে হকি স্টিক। কিন্তু অবাক করার বিষয় হলো, তারা সবাই লেডিস, মানে মেয়ে। কিন্তু মেয়েদের সাথে আমার কি শত্রুতা থাকতে পারে? আবার তাদের লিডারশিপ পিছনে দাঁড়িয়ে আছে। তখন একটা মেয়ে বলল, এই আবার রিক্সা থেকে নাম, না হলে পাই দিব একটা। আচ্ছা সে না হয় দিলেন, কিন্তু আপনারা কারা? মানে আমাকে কেন রাস্তার মাঝে দাঁড় করালেন? দেখেন আমার কাছে কিন্তু কোনো টাকা পয়সা নেই, শুধু কম দামি একটা ফোন আছে, সেটা নিতে পারেন। তখন তাদের লিডার বলল, এই শালা, আমাদের দেখে কি তোর ফকির মনে হয় নাকি ছিনতাইকারী মনে হয়? এ মা, এটা কে? আরে আপনারা বুঝতে পারছেন না? হ্যাঁ ঠিকই ধরেছেন, বাড়িওয়ালা দজ্জাল মেয়েটা, মানে হচ্ছে সানজিদা। ফকির না মনে হলো, ছিনতাইকারী ঠিকই মনে হচ্ছে। এরকম লাঠি হাতে। আচ্ছা আমাকে রাস্তায় কেন আটকালেন? কেন, তুই কি ছোট বাচ্চা নাকি যে বুঝিস না কেন আটকালাম? তোকে মেরে হাসপাতাল পাঠাবো আজকে। এটা মনে রাখবেন, আমার কাছে কিন্তু টাকা পয়সা নেই। মেরে হাসপাতালে পাঠালে আপনাকে কিন্তু টাকা খরচ করতে হবে। কি, তুই আমার মুখে মুখে তর্ক করিস? দেখ আজকে তোর কি করি। তখন সে হকি স্টিকটা আমার দিকে মারতে লাগলো, আর আমি সেটা ধরে ফেললাম। আপনারা কি ভাবছেন, ধরে সেই লেভেলে টাচ করে একটা চর মারলাম, আর বাংলা সিনেমার মতো ডায়লগ দিতে লাগলাম। বললাম, এই তোর লজ্জা শরম নাই? রাস্তার মাঝে আমার মতো পোলারে একাবে মারতে আসছিস? তোর নামে আমি ছেলেকে রেপ করার দিয়ে মামলা করব। আরে পাগল নাকি, আমি কেন এসব বলতে যাব? হিরোইনকে কি হিরো এসব বলে নাকি? আর সে যদি আবার হয় বাড়িওয়ালার মেয়ে, তাহলে তো কথাই নেই। আসলে আমি লাঠি ধরে বলতে লাগলাম, ওগো সুন্দরী, তোমার হাতে এইসব হকি স্টিক মানায় না, তোমার হাতে লাল গোলাপ মানায়। আর সেটা দিয়ে যদি আমাকে প্রপোজ করো, তাহলে কিন্তু আমি মাইন্ড করব না, মেনে নেব। কি, তুই কি বললি? আর এটা ছাড়। এই তোরা কি দেখছিস, ওকে মার। তার বান্ধবীরা বলতে লাগলো, তোরা দুজন এখানে রোমান্টিক কথা বলছিস, আর সেজন্য তুই আমাদের এখানে নিয়ে আসলি? আরে শালিকা, তোমরা বুঝতেছো না, আমি আরো বলতে লজ্জা করতেছে। আসলে বুঝতেই পারছো, একটু ঝগড়া হওয়ার কারণে এমন করলো আর কি। শালিকাকে?
এইসব তোমার জানার প্রয়োজন নেই, তোমরা যাও। হ্যাঁ, আমি তাকে নিয়ে বাসায় যাচ্ছি। তখন আর কি, তারা চলে গেল। আর আমি সানজিদাকে রিক্সায় উঠতে বললাম, কিন্তু সানজিদা রিক্সায় না উঠে বলতে লাগলো, তোকে তো আমি পরে দেখে নিব। এটা বলে হনহন করে চলে যেতে লাগলো। তখন আমি বললাম, এই পরেই দেখো, এত মানুষের সামনে দেখলে আবার আমার লজ্জা করে। আপনারা আবার অন্য কিছু ভাবছেন নাকি? ধুর। তারপর রিক্সা করে বাসায় চলে আসলাম। আসার পথে রিক্সাওয়ালা মামা জিজ্ঞাসা করলো, মামা, মেয়েটা আপনার সাথে এমন করলো কেন? মামা আপনিও বুঝলেন না? আরে সে তো আমার ইয়ে, আর ঝগড়া হওয়ার কারণে এমন করলো। কি, একটু ঝগড়ার কারণে এমন করলো? পরে জানি কি করে। মামা, আপনার কপালটাই খারাপ। হ্যাঁ মামা। তারপর বাসায় চলে আসলাম আর ফ্রেশ হয়ে একটু রেস্ট নিলাম। পরে একটু বাইরে বের হলাম একটু ঘোরাঘুরি করতে। গেট দিয়ে বের হতে যাব, তখনই সামনে দেখি একজন দাঁড়িয়ে আছে। আরে সেটা কেউই না, রিয়া দাঁড়িয়ে আছে। তাকে দেখে তো আমি আস্তে করে কেটে পড়তে চাইলাম, কিন্তু ওই যে বলে না, যেখানে বাঘের ভয়ে সেখানে রাত হয়। রিয়া আমাকে ডাক দিল, এই রাপি ভাইয়া, কোথাও যাচ্ছেন নাকি? এই একটু হাঁটতে বের হলাম আর কি, দেখি এলাকাটা কিরকম। তাই নাকি? আমিও যাচ্ছিলাম। এখন যেহেতু আপনিও যাচ্ছেন, তাহলে তো একসাথে যাওয়াই যায়। আরে না, তুমি একা যাও, পরে লোকে অন্য কিছু ভাববে। একা যাব মানে? কি এলাকায় কত বাজে ছেলে আছে সেটা আপনি জানেন? দাঁড়ান, এখনই আব্বুর কাছে যাচ্ছি। থাক থাক, চলো। তখন আর কি, বান্দরটা আমার সাথে চলতে লাগলো আর বকবক করতে লাগলো। আর এদিকে তার বকবক শুনে আমার কানের 12টা বেজে যাচ্ছে। আচ্ছা, আপনি কোথায় যাচ্ছেন? আসেন আমার সাথে। তখন তার সাথে যেতে লাগলাম। আরে সে আমাকে একটা পার্কের দিকে নিয়ে যেতে লাগলো। হঠাৎ দেখি পেছন থেকে কেউ আমাকে ডাকছে, এই ছেলে এদিকে আয়। কি রে, কথা কানে যায় না নাকি কানের নিচে বসাতে হবে? তাকে দেখি সুলতান ভাই সেখানে বসে আছে আর তার চেলা আমাকে ডাকতেছে। এদের দেখে রিয়া বলতে লাগলো, ভাইয়া আপনি চলুন, এরা বাজে ছেলে, এদের সাথে ঝামেলা করে লাভ নেই। আমি একটু পাট নিলাম। এই ওরা আমাকে চেনে না, দেখো আমি ওদের কি করি। তখন আমি ওদের দিকে এগোতে লাগলাম আর ওখানে গিয়ে ঠাস ঠাস করে সেই ছেলেটাকে মারলাম যে আমাকে ডেকেছিল। আর তাকে চর মারতেই সেখানকার সবাই অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। তখন নিজেকে কেমন যেন হিরো হিরো লাগতেছে। তখন ছেলেটা বলে উঠলো, সুলতান ভাই আপনার সামনে আমাকে এভাবে চর মারলো আর আপনি কিছু বললেন না যে? এই বেটা রাম ছাগল, ভাই কি বলবে রে? সুলতান ভাই এসব কাদের সাথে রাখেন, একটুও কমন সেন্স নেই? কেন, কি হয়েছে? ভাই দেখেন আমার সাথে কে আছে, সানজিদার বোন আছে। সানজিদার বোন এখন যদি গিয়ে তার বোনকে বলে দেয় যে আপনি আমার সাথে, সেটাও তার সামনে এরকম আচরণ করেছেন, তাহলে সানজিদা আপনার সম্বন্ধে কী ভাববে? তিলে তিলে আপনার প্রতি যে তার ভালোবাসা সৃষ্টি হয়েছে সেটা কিন্তু এক নিমেষে শেষ হয়ে যাবে। পরে আপনি কি করবেন? সত্যি তো, সেরকম কিছু তো আমি ভেবে দেখিনি। ওই হারামজাদা, তুই ওর সাথে খারাপ ব্যবহার করলি কেন? দেখুস না সামনে আমার শালি দাঁড়িয়ে আছে। ভাই ভুল হয়ে গেছে। এখন থেকে তাকে দেখলে সালাম দিবি আর সম্মান দিবি। আচ্ছা রাফি, তাহলে তুমি যাও। জি ভাই। এতক্ষণ আস্তে আস্তে কথা বলছি যাতে আমার কথাগুলো রিয়া শুনতে না পায়, কিন্তু এখন জোরে জোরে বলতে লাগলাম, এই শোন, এখন থেকে রাস্তা দিয়ে যেই যাক তাকে সম্মান দিবি, নয়তো তোর খবর আছে। আর তখন সুলতান ভাইকে একটা চোখ টিপ মারলাম আর সুলতান ভাই বলল, এখন যাও। তখন আমি শার্টের কলারটা উঁচু করে ভাব নিয়ে রিয়ার কাছে আসলাম। তখন রিয়া বলল, এই তুমি তাকে চর মারলে, কিন্তু তোমাকে তারা কিছু বললো না কেন? আবার শাসিও আসলো। আরে ধুর, ওরা আমার কি করবে? আমার পরিচয় শুনেই তো তার প্যান্ট ভিজে ফেলেছে। ওমা, তাই নাকি? কিন্তু তোমার পরিচয়টা কি? এই শহরের সবচেয়ে বড় গ্যাংস্টার রিফাত ভাইয়ের নাম শুনছো? গতকাল তার 1000 মৃত্যু পূরণ হয়েছে। না, এরকম নামে কাউকে তো চিনি না। মনে মনে বললাম, চিনবে কেমন করে, থাকলেই তো চিনবে, আমি তার অনেক ক্লোজ ছোট ভাই। ও আচ্ছা, তাহলে চলো। তারপর আমরা বাসায় চলে আসলাম আর নিজের রুমে গিয়ে রান্না করতে লাগলাম। ইস, আর যদি একটা বউ থাকতো তাহলে আর কষ্ট করে রান্না করতে হতো না। বউ রান্না করতো আর আমি পিছন থেকে তাকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে থাকতাম। কিন্তু এখন আমি বিয়ে করব না। যাই হোক, একটু পর দরজায় কারো নখের শব্দ শুনলাম। তারপর দরজা খুললাম আর দরজা খুলে পড়লাম মহাবিপদে। সামনে দাঁড়িয়ে আছে আমার জম। আমাকে মারতে পারলে মনে হয় সে বাঁচে। তখন সে আমাকে কিছু না বলে ঠাস করে আমার শার্টের কলারটা ধরে ফেললো আর বলতে লাগলো, তখন কি বলেছিলি আমি তোর কে হই? কোথায় কখন কি বললাম? আর আপনি তো আমার বাড়িওয়ালার মেয়ে, আর বাড়িওয়ালাকে যখন আঙ্কেল বলি আর সে হতো আপনি তো আমার বোনের মতোই। আচ্ছা, আমি তোর বোনের মতো? তাহলে আমার বান্ধবীদের শালি ডাকলি কেন? আরে ভবিষ্যতের কথা চিন্তা করে বললাম, বলা তো যায় না।
তাদের কোনো ফ্রেন্ডকে যদি আমি বিয়ে করে ফেলি সেই হিসাবে তো তার আমার শালি। আমার কথাগুলো শুনে সঞ্জিতা রাগে আমাকে ঠাস করে চর মারতে গিয়ে ধপাস মানে হচ্ছে গিয়ে বলতে লজ্জা করছে, তবুও বলি, ধপাস করে আমার উপরে স্লিপ খেয়ে পড়ে যায়। আর পড়লো তো পড়লোই, একদম তার ঠোঁটে সে আমার ঠোঁটের সাথে লেগে যায়। ওহ, সে কি ফিলিংস! এই প্রথম কোনো মেয়ে ঠোঁটে ছোঁয়া পেলাম। ভিতরটা যেন কীরকম করছে, আর বুকে যে লেভেলে ডিজে গান বাজতেছে সেটা বলে বোঝাতে পারবো না। এদিকে সঞ্জিতা রাগে আর লজ্জায় কেমন করতেছে সেটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না। তখন সঞ্জিতা আমাকে ধাক্কা মেরে উঠে পড়ল আর বলতে লাগলো, তোকে আমি দেখে নিব। পরে কেন, এখনই আসেন না। তখন সঞ্জিতা চলে গেল আর আমি হাসতে হাসতে শেষ। আমাকে সাহায্য করতে সে নিজেই। আর অন্যদিকে সঞ্জিতা তার রুমে গিয়ে ভাবতে থাকে, ছি, আমি এটা কি করলাম এরকম একটা ছেলের উপর, তাও আবার ইস, আমার ভাবতেও ঘৃণা হচ্ছে। তাকে তো আমি উচিত শিক্ষা দিয়েই ছাড়বো। তখনই রিয়া সে রুমে আসে আর বলতে লাগলো, আপু তুই রাফি ভাইয়ের সাথে লাগতে যাস না, তার হাত নাকি অনেক লম্বা। কেন লাগতে যাবো না? আর তার হাত তো আমি লম্বা দেখলাম না, সবই তো ঠিক আছে। আসলে আপু তখন রাফি ভাইয়া নায়কের মতো যে এন্ট্রিটা মারলো সেটা তো জাস্ট ওয়াসাম। রিয়া এসব খুলে বলল। বুঝতে পারছি, তুই এখন যা, আমার কাজ করতে দে। তখন রিয়া চলে গেল আর সঞ্জিতা আবারও ভাবতে লাগলো রিয়ার কথাগুলো। আর তখনই তার মাথায় একটা বুদ্ধি কাজ করলো। আচ্ছা, রাফির পাতানো ফাতে রাফিকেই ফেলবো। অপেক্ষা কর রাফি, তোর কপালে খারাপ কিছু আছে। নিজেকে খুব চালাক ভাবিস তাই না? দেখ এখন সঞ্জিতা তোর কি করে। আর এদিকে আমি রান্না শেষ করে খাবার খেয়ে একটা মুভি দেখতে বসলাম, কারণ আগামীকাল শুক্রবার, তাই নো প্যারা। মুভি দেখা শেষ করে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে ফ্রেশ হয়ে একটু বাইরে যাব, তখনই পিছন থেকে কেউ একজন ডাক দিল আর বলতে লাগলো, রাফি ভাইয়া, আপনার কাছে একটা রিকোয়েস্ট। মনে মনে ভাবছি এই মেয়ে আবার কি রিকোয়েস্ট করবে বুঝতে পারছি না। এই বাড়িওয়ালার মেয়েগুলো আমার পিছনে কেন লেগেছে? তবে এই মেয়েটা আমার সাথে তেমন কিছু করে না, দেখি সে আবার কি বলে। হ্যাঁ বলেন মিস নীলা। আসলে ভাইয়া আমি ভাবছিলাম শপিং করতে যাব, কিন্তু আব্বুও বাসায় নেই আর আমি জিনিসের দাম দর করতে পারি নাই, তাই যদি আমার সাথে যেতেন। লও ঠেলা, এবার তার শপিং করতে যেতে হবে। কিন্তু নীলা আমি তো একটু ভাইয়া আমি আপনার কোনো কথাই শুনতে চাই না, আপনি জাস্ট 2 মিনিট দাঁড়ান, আমি একটু আসতেছি। এটা বলে নীলা ভেতরে চলে গেল। জানি না আমার কপালে কি আছে, তাদের 3 বোনকে নিয়ে। একটু পর নীলা রেডি হয়ে আসলো। অবশ্য তাকে দেখতে সুন্দরই লাগছিল। তখন একটা রিক্সা করে যেতে লাগলাম। হঠাৎ সামনে সুলতান ভাইয়ের সাথে দেখা। ভাই তো আমাকে নীলার সাথে দেখে বলল, কি ব্যাপার ছোট ভাই, কোথাও যাচ্ছ নাকি? জি ভাই, একটু শপিং করতে যাব আর কি। আচ্ছা ভাই, আপনার সাথে পরে কথা হবে, আমাদের লেট হয়ে যাচ্ছে। তখন আমরা আবার চলে আসতে লাগলাম। তখন নীলা বলল, আচ্ছা আপনি তাকে চিনেন নাকি? হ্যাঁ চিনি আর কি, হাফ লেডিস, তাও আবার মাস্তান। আচ্ছা তোমার আপু এরকম কেন? জানি না, তবে সে এরকম, তবে তার মনটা কিন্তু খুবই ভালো। তাই বুঝি, তাহলে তোমার মনটা কেমন? জানি না, চাইলে কিন্তু মন পরীক্ষা করে দেখতে পারেন। মনে মনে বললাম, থাক রাফি, বেশি কথা বলিস না, জল পরে অনেক দূর গড়িয়ে যাবে। ওই তো আমরা চলে আসছি, নামো। তখন তাকে নিয়ে শপিং মলের ভেতরে গেলাম। দোকানে গেলাম। নীলা কি যেন নিবে আমি জানি না, কারণ আমি মেয়েদের জামা কাপড় সম্বন্ধে তেমন কিছু জানি না। যাই হোক, নীলা ঘুরে ঘুরে জামা কাপড় দেখছে আর বক বক করছে, আর আমাকে বলছে পছন্দ করে দিতে। তখন আমি বললাম, ইয়ে মানে নীলা, আমার না একটু হিসি পেয়েছে, যাবো কি? আচ্ছা ঠিক আছে, যান, তাড়াতাড়ি চলে আসবেন। ওকে। আসলে আমার তেমন কিছু পাইনি, এমনিতে চলে আসছি। বক বক শুনতে ভালো লাগছিল না। আমি হাঁটছি আর ভাবছি নিজের জন্য একটা শার্ট নেওয়া দরকার, তাই একটা শার্ট নিলাম। সেটা পরে সে দোকানদারকে জিজ্ঞাসা করলাম, মামা শার্টটাতে আমাকে কেমন লাগতেছে? মামা, আপনাকে এই শার্টটাতে খুব মানিয়েছে, পুরো হিরোদের মতো লাগছে, এটা কিন্তু নিতে পারেন। আচ্ছা ধন্যবাদ, এই শার্টটা দেন তো দেখি। মামা ঠিক কাপড় চিনলেন, একের মাল। তখন আমি সেটা পরে জিজ্ঞাসা করলাম কেমন লাগছে, আর তার সেই একই কথা। মামা শাকিব খান ফেল করবে। তখন নিজেকে সাকিব সাকিব মনে হচ্ছিল, কিন্তু পরে আবার সামনে থাকা আরেকটা শার্ট চোখে পড়লো, তাই সেটা পরে আসলাম। আবারও জিজ্ঞাসা করলাম যে আমাকে কেমন লাগছে, মামার সে একই কথা। ভাই দারুন, এটা নিতে পারেন, আপনাকে মানাবে। তখন আমি কি একটু আয়নার সামনে দাঁড়ালাম। এ মা, কি বিশ্রী দেখাচ্ছে। তোর শালার দোকানদারকে কি জিজ্ঞাসা করলাম,
একটা কথা, যারা কাপড় কিনতে শপিং মলে যান, কখনো কাপড় পরে দোকানদার মামাকে জিজ্ঞাসা করবে না যে কেমন লাগছে। কারণ আপনি যেটাই পরেন না কেন, যদি আপনাকে দেখতে পাগলের মতো লাগে, তবুও তার চোখে হিরোর মতোই লাগবে, কারণ কাপড়টা যে তার দোকানের। তখন আমি একটু রাগ দেখিয়ে বেরিয়ে আসলাম। শালা সিঙ্কেল বলে আজ সবাই মজা করে। আর এদিকে নীলা হঠাৎ আমাকে দেখতে না পেয়ে খুঁজতে লাগলো। তার কাছে তো আমার নাম্বারও নেই যে খুঁজে নেবে। আর এদিকে আমি নীলাকে খুঁজতে খুঁজতে একদম তার সামনে এসে বললাম। নীলা আমাকে দেখে বলল, রাফি ভাইয়া, আপনি হঠাৎ কোথায় হারিয়ে গিয়েছিলেন? আমি কি কুচি খোকা যে হারিয়ে যাব? একটু ঘুরে দেখছিলাম আর কি। যদি আমি হারিয়ে যেতাম? কেন, আপনি কি কুচি খুকি যে হারিয়ে যাবেন? কাপড় কেনা হয়েছে? না, এখনো হয় নাই। আচ্ছা ভাইয়া, ভাবতেছি একটা শাড়ি কিনবো, কিন্তু কখনো তো শাড়ি কেনা হয় নাই, তাই বুঝতে পারছি না কি রং বা কেমন কিনবো। যদি আপনি আসতেন। মনে হয় আমি অনেক কিনেছি। আচ্ছা চলো। তখন তাকে নিয়ে শাড়ির দোকানে গেলাম। আর বরাবরের মতো নীল রংটা আমার পছন্দ, আর সেটা আমার সব পাঠকরা জানে। তখন কেনাকাটা শেষ করে রিক্সা নিয়ে আসতেছি, হঠাৎ নীলা প্রশ্ন করলো, আচ্ছা, আপনার কি নীল রং পছন্দের রং নাকি? জি, আর আপনার নামও নীলা, তাই নীল রঙে আপনাকে মানাবে ভালো। ভাইয়া চলেন ফুচকা খাই। না, আমি এসব বাজে জিনিস খাই না। তুমি কি খেতে পারো? আপনারা ছেলেরা এই ফুচকার মজাটাই বুঝবেন না। কেন, ফুচকা কি বামাত দিয়ে বানায় নাকি? ওর চলেন, আপনি না খেলেও আমি খাবো, আর আপনি বসে বসে দেখবেন। তখন আর কি, যেতে হলো মেয়েটার সাথে। সে ফুচকা খাবে আর আমাকে দেখতে হবে, কি এক ঝামেলায় আটকে পড়লাম। দুজনে হাঁটতে হাঁটতে ফুচকাওয়ালার দোকানের সামনে আসলাম। আর আমি মনে মনে যেটা ভাবলাম সেটাই হলো। মানে এখানে অনেক মেয়ে বসে আছে, তাদের মধ্যে একজনকে দেখে আমি সেখানে দাঁড়িয়ে পড়লাম। মানে সানজিদা আর তার বান্ধবীরা সেখানে আছে। তখন আমি নীলার হাতটা ধরে টান দিলাম আর বললাম, আরে সামনে যেও না, তোমার রাক্ষসিনী বোনটা সেখানে বসে আছে, আমাকে তোমার সাথে দেখলে চিবিয়ে খাবে। আর এদিকে আমি যে নীলার হাত ধরলাম সেটা সানজিদা দেখে ফেলেছে। তখন সানজিদা ভাবতে লাগলো, শালার এত বড় সাহস, আমাদের বাসায় ভাড়া থেকে এখন আমার বোনের সাথে টাঙ্কি মারছে, তার তো একটা ব্যবস্থা করতেই হবে। আর এদিকে আমি নীলাকে কোনো রকম বাসায় নিয়ে আসলাম। আর ফ্রেশ হয়ে নামাজ পড়তে গেলাম। নামাজ পড়ে বাহির থেকে খাবার খেয়ে রুমে এসে শুয়ে রইলাম। আর এদিকে সানজিদা শুধু সময়ের অপেক্ষা করছে। ভাবছে চান্দু, আনার সাথে লাগতে আসছিস, দেখ তোর আমি এবার কি অবস্থা করি। এভাবে বিকেল হয়ে গেল আর সানজিদা বাসা থেকে বেরিয়ে পড়লো। আপনারা ভাবছেন সানজিদা আবার কোথায় গেল? তাহলে শুনুন, সানজিদা ওই গলিতে গেল যেখানে সুলতান ভাই বসে আড্ডা দেয়। আর সে কেন গেল বুঝতে পারছেন না? তাহলে শুনুন, সানজিদা হাঁটতে হাঁটতে সেই গলিতে গেল আর দেখলো সুলতান ভাই সেখানে বসে আছে। সে তার কাছে গেল। সুলতান ভাইয়ের হাতে ছিল সিগারেট। সানজিদাকে দেখে তাড়াতাড়ি ফেলে দিল আর সানজিদার দিকে তাকিয়ে আছে। আর সানজিদা তার চেলাদেরকে যেতে বলল আর সবাই চলে গেল। সেখানে আছে শুধু সানজিদা আর সুলতান ভাই। তখন সুলতান ভাই বলল, আরে তুমি কষ্ট করে হেঁটে আসতে গেলে কেন? আমাকে বলতা, রিক্সা তোমার বাসার সামনে চলে যেত। রিক্সা আমার বাসার সামনে পাওয়া যায়, আর আপনি কি শুরু করছেন? সুলতান ভাই একটু অবাক হয়ে, কি শুরু করলাম? আপনি নাকি পুরো এলাকাবাসীকে বলেছেন আমি আপনার জিএফ। বলছি তো, কি হয়েছে? আর তুমি যেহেতু রাজি, তাহলে আর সমস্যা কোথায়? আমি রাজি মানে? আপনাকে আমি বলছি? না, তুমি বলো নাই কি তোমার বাসার যে ভাড়া থাকে রাফি নামের একটা ছেলে আছে না, সে বলছে। ও, তাহলে এই কথা। আচ্ছা, আপনাকে যে এসব কথা বলছে, আই মিন রাফি, সে একটা চিটার, সেটা আপনি জানেন? কিন্তু ছেলেটাকে দেখে তো ভদ্র মনে হয়। ইস, ভদ্র? জানেন সে কি করছে? আপনার সানজিদাকে রাফি আমাকে প্রপোজ করছে। এখন যদি আপনি তাকে কিছু না বলেন বা আমার বাসা থেকে বের না করেন, তাহলে কিন্তু আমি তার প্রস্তাবে রাজি হয়ে যাব। কি শালার এত বড় সাহস আমার সাথে চিটারি করে? আগামীকাল থেকে আর সে তোমাদের বাসায় থাকবে না। আর থাকবেই বা কি করে? সে তো হাসপাতালে থাকবে, তুমি কোনো চিন্তা করো না। আর তুমি তো বলছো তুমি আমার। সানজিদা একটা হাসি দিয়ে সেখান থেকে চলে আসলো। আর সুলতান ভাই তো খুশিতে নাচতে লাগলো। সানজিদা তাকে কি বললো, সে নাকি তার। আর এদিকে সানজিদা বাসায় আসছে আর ভাবছে, মিস্টার রাফি, এবার আপনি যাবেন কোথায়? বাসা তো এবার আপনাকে ছাড়তেই হবে, আর সাথে তো রামধুলায় আছেই। আর অন্যদিকে সুলতান ভাই তো আগে বসছে। এদিকে আমি লম্বা একটা ঘুম দিলাম। উঠলাম বিকেলের দিকে, তাই ভাবলাম আজকের বাইরে যাব না, একটু ছাদে গিয়ে বসে থাকি। যেইভাবে সেই কাজ। উঠে পড়লাম ছাদে আর গিয়ে দেখলাম ওদের 3 বোনের মধ্যে একজনও ছাদে নেই। হাফ ছেড়ে যেন বাঁচলাম। আর সামনে তাকে দেখি একটা দোলনা আছে,
আমি আর অপেক্ষা না করে সেটা দেখেই বসে পড়লাম আর বসে বসে ফেসবুকিং করতে লাগলাম। হঠাৎ কারো আসার শব্দ শুনলাম, কিন্তু কে আসছে সে আস্তে করে উঠে আসলো। আর যাকে দেখলাম সে আর কেউই না, বাড়িওয়ালার বজ্জাত মেয়েটা, মানে সানজিদা। সানজিদা আমাকে সাথে দেখে আবার তার দোলনাতে দেখে রাগে উঠতে লাগলো। তখন আবার মনে পড়লো, আরে আজই তো এই বাসায় আমার শেষ দিন, তাই একটু মজা মাস্তি করুক, এইসবই ভাবলো মনে মনে। তখন সানজিদা একটা মিষ্টি হাসি দিয়ে ছাদের এক কোনায় চলে গেল। আর আমি ভাবতে লাগলাম এই হাসিটার মানে কি। আবারও তার দোলনায় বসলাম, কিন্তু তাতেও কিছু বললো না, নাকি ভালো হয়ে গেছে। এভাবে রাত হয়ে গেল আর রাতটাও কেটে গেল। পরের দিন রেডিও অফিসে গেলাম। অফিস শেষ করে বাসায় আসতে লাগলাম। হঠাৎ সামনে কতগুলো লোক দাঁড়িয়ে আছে। তাদেরকে সামনে দেখি রিক্সাওয়ালা মামা পালালো। আর তার মধ্যে থাকা একজনকে দেখে আমার ভেতরটা কেমন মোচড় দিয়ে উঠলো। আপনারা ঠিকই ধরেছেন, সুলতান ভাই দাঁড়িয়ে আছে আর তার সাথে তার চেলাপেলা। কিন্তু তারা আমার পথ কেন আটকালো? সুলতান ভাই, আপনি এখানে? আসলাম, দেখে যাই তুমি কেমন আছো। আর সানজিদা কি তোমার করা প্রপোজ রাজি হয়েছে? মানে কি ভাই? আর আমি কেন তাকে প্রপোজ করতে যাব? সে তো আপনাকে ভালোবাসে। ওই তাকে রিক্সা থেকে নামা, তার মানেটা আমি বোঝাচ্ছি। তখন কয়েকজন মিলে আমাকে রিক্সা থেকে নামালো আর সুলতান ভাইয়ের কাছে নিয়ে গেল। তখনই, আরে আপনারা কি ভাবছেন আমি মেরেছি? আরে আমি কি পাগল নাকি? তারা সংখ্যায় 6-7 জন। আর আমি কি বাংলা সিনেমার হিরো নাকি যে নারিকেল গাছের ওপর দিয়ে এসে ভিলেনকে মারবো? সুলতান আমাকে 2টা চড় দিল, কিন্তু আমি তো কিছুই বুঝতে পারছি না হঠাৎ সে আমার সাথে কেন এমন করছে। আমার সাথে চিটিং করিস তাই না শালা? আমাকে এসে মিথ্যা বলে সানজিদা আমাকে এই বলছে সেই বলছে, আর তলে তলে সে সানজিদাকে প্রপোজ করছে। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। সানজিদা তাহলে খেলাটা খেলতেছে। দাঁড়াও বাছা, দেখো আমি এখন কি করি। তখন আমি সুলতান ভাইকে বললাম, ভাই আমি জানি আপনি আমাকে এখন কি করবেন, মারবেন, তারপর বলবেন বাসা ছেড়ে দিতে ইত্যাদি ইত্যাদি। তবে ভাই আপনার কাছে একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে আমার মায়ের সাথে একটু কথা বলবো, যদি একটু সুযোগ করে দিতেন। আচ্ছা কথা বল, কিন্তু 2 মিনিট, আমার হাতে সময় কম। জি ভাই। তখন ফোনটা বের করলাম, একটা নাম্বারে কল দিলাম। আপনারা কি ভাবছেন আমি আম্মুকে কল দিয়েছি? আরে না, দেখতে থাকেন। কলটা রিসিভ হলো। আমি সালাম দিলাম আর বললাম, সুমন ভাই কেমন আছেন? এই তো রাফি, ভালো। তা তোমার কি অবস্থা? বেশি ভালো না ভাইয়া, একটু সমস্যায় পড়েছি। তারপর তাকে সব বললাম। কি ওর এত বড় সাহস? দাঁড়াও আমি দেখতেছি। তখন আমি ফোনটা কেটে দিলাম। আপনারা কিছুই বুঝতে পারছেন না তাই না? আচ্ছা আপনাদের বুঝিয়ে বলছি কে এই সুমন ভাই আর তাকে কেন বা কল দিলাম, সব খুলে বললেই ভালো হবে। আমি যখন ঢাকা শহরে আসছি লেখাপড়া করতে, রাত তখন 12টা। কোনো একটা কারণে রাস্তা দিয়ে সজীবদের বাসায় যাচ্ছি। আর এত রাতে যাওয়ার একটা কারণ আছে। রাস্তা দিয়ে হাঁটার সময় হঠাৎ রাস্তায় কাউকে পড়ে থাকতে দেখলাম। যেহেতু আমি শহরের নতুন, তাই কাউকে চিনি না। লোকটা মাটিতে পড়ে গড়াগড়ি খাচ্ছে, আশেপাশে কেউ নেই আর খুব রক্ত ঝরছে, মনে হচ্ছে গুলি করে দিয়েছে কেউ। তখন আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না। আমি এখন কি করব কিছুই বুঝতে পারছি না। একবার ভাবলাম চলে যাব, পরে ভাবলাম লোকটা যদি মরে যায় তাহলে তো পরে নিজেকে ক্ষমা করতে পারবো না। আর লোকটাও সাহায্য চাচ্ছে, তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। তখন অনেক কষ্টে লোকটাকে হাসপাতালে নিয়ে গেলাম। হাসপাতালে নেওয়ার পর ডক্টররা যেন পাগল হয়ে গেছে, মানে তাড়াতাড়ি অপারেশনের ব্যবস্থা করলো। বুঝতে পারলাম লোকটা হয়তো বা অনেক বড় কেউ। হাসপাতালে রাতটা কেটে গেল। সকালে অনেকগুলো লোক আসলো, যাদের দেখতে পুরো গুন্ডাদের মতো। হাড়ি দেখে লোকটারও জ্ঞান ফিরে আসলো। আর আমি তার কাছে গেলাম আর বললাম, ভাই আপনি ঠিক আছেন তো? ভাই এখন একটু ভালো। ভাই তাহলে এখন আপনার পরিবারের কারো নাম্বার থাকলে আমাকে দেন, আমি তাদের সাথে যোগাযোগ করি। আমাকে আবার চলে যেতে হবে। আচ্ছা তুমি যাও, আমার লোকেরা এসে গেছে। আমি চলে আসলাম। মনে মনে ভাবতে লাগলাম, লোকটা কেমন, সারা রাত তার জন্য কষ্ট করলাম আর একটা ধন্যবাদও দিল না। এভাবে 7 দিন কেটে গেল। একদিন কলেজ থেকে বাসায় আসছি, রাস্তায় কতগুলো গুন্ডা আমাকে তুলে নিয়ে যায়। বলল যে সুমন ভাইয়ের অর্ডার। আমি সুমন ভাইয়ের নাম শুনেছি, কিন্তু কখনো তাকে দেখা হয়নি। শুনেছি সে নাকি এই শহরের ডন, সব জায়গায় তার রাজত্ব চলে। কিন্তু সে আমাকে কেন নিয়ে যেতে বলল? আমি তার কি করেছি? একটু পর তারা আমাকে একটা জায়গায় নিয়ে আসলো। গিয়ে দেখি সেখানে ওই লোকটা বসে আছে, ওই দিন রাতে যে আহত অবস্থায় রাস্তায় পড়েছিল। আমি তখন তার কাছে গেলাম আর বললাম, আরে আপনি এখানে? আর এরা কারা, আমাকে কেন তুলে আনলো? এই একটা চেয়ার নিয়ে আয় আর তাকে বসতে দে। না আমি বসবো না। সুমন ভাই কোথায়, আমাকে কেন তুলে আনলো? তুমি এখন যার সামনে দাঁড়িয়ে কথা বলছো
তার নামই সুমন। কি, আপনার নাম সুমন? হুম, আসলে তোমাকে নিয়ে আসলাম কারণ তোমাকে ধন্যবাদ দেওয়া হয়নি সেদিন, তাই তোমাকে আজ ধন্যবাদ দিতে নিয়ে আসলাম। ধন্যবাদ। সেদিন যদি তুমি আমাকে হসপিটালে না নিয়ে যেতে তাহলে হয়তো আমি এখন বেঁচেই থাকতাম না, তাই তোমাকে আবারও ধন্যবাদ। তা তোমার নাম কি আর কি করো? ভাই, আমার নাম সুজন হাসান রাফি, লেখাপড়া করি। তারপর তার নাম্বারটা আমাকে দিল, যদি কোনো সমস্যায় পড়ি তাহলে যেন তাকে বড় ভাইয়ের মতোই বলি। তারপর তার লোকদের বললে আমাকে বাসায় পৌঁছে দিয়ে যায়। এই হচ্ছে সুমন ভাই। ও, আরেকটা কথা বলি, আমি যে চাকরিটা করছি সেটা কিন্তু সুমন ভাই ঠিক করে দিয়েছে। ওই যে বলে আমাদের দেশে ভালো ছাত্রদের কোনো দামই নেই, টাকা পয়সায় সব কিছু। চাকরিটাও হচ্ছিল না, আর ফ্যামিলির অবস্থাও খারাপ ছিল। তখন সুমন ভাইকে বললাম, আর চাকরিটা হয়ে গেল। আর এদিকে সুলতান ভাই বলল, তোর ইচ্ছে তো পূরণ করলাম, এখন তৈরি হ মার খাবার জন্যে। এই ওকে মার। হঠাৎ তার ফোনটা বেজে উঠল। সুলতান ভাই ফোনটা হাতে নিল, তার হাত কাঁপছে। তখন সে বলল, এই দাঁড়া, বস কল দিছে। হ্যালো, আসসালামু আলাইকুম বস, হঠাৎ কল দিলেন যে? জি বস, সরি বস, সরি, আমি আসলে জানতাম না। আচ্ছা বস, আসসালামু আলাইকুম। তখন কলটা কেটে দিল আর তাদেরকে বলতে লাগলো, এই তোরা এদিকে আয়। ওকে জানিস? সুমন ভাইয়ের ছোট ভাই। ভাই সরি ভাই, আমি আসলে জানতাম না আপনি সুমন ভাইয়ের ছোট ভাই। প্লিজ ভাই, আপনি আমাকে মারেন তবু বসকে বলবেন না আপনাকে চর মারার কথা। ক্ষমা করতে পারি, কখনো যেন তোকে সানজিদার আশেপাশে না দেখি, ইনফ্যাক্ট তার কোনো বোনেরও আশেপাশে না দেখি। আর পাড়ার কোনো মেয়েকে ডিস্টার্ব করলে তোর খবর আছে, এখন যা। জি ভাই। আচ্ছা ভাই, চলেন আপনাকে নামিয়ে দিয়ে আসি। আচ্ছা চলেন। এদিকে রিক্সাওয়ালা পালিয়েছে, এখন রিক্সা পাবো না, তাই তার সাথেই যেতে লাগলাম। বাইকে করে যাচ্ছি, তখন সুলতান বলল, আচ্ছা ভাই, আপনাকে দেখে তো মনে হয় না আপনি সুমন ভাইয়ের ছোট ভাই, কারণ উনি হচ্ছেন এই শহরের রাজা, আর আপনি এত সিম্পলভাবে চলেন। এটা আপনি বুঝবেন না। তখন বাসার সামনে চলে আসলাম, আর এদিকে সানজিদার সাথে বসে আছে। হঠাৎ আমাকে দেখতে পায়, সুলতান ভাইয়ের বাইক থেকে নামছি। এটা দেখে সানজিদা তো রেগে ফায়ার, মনে মনে ভাবছে, শালা সুলতান, তোকে আবার পেয়ে নেই, পরে বুঝাবো মজা। আর এদিকে আমি ভাব নিয়ে সিঁড়িতে উঠতেছি। হঠাৎ সামনে আঙ্কেলকে দেখলাম। খানিকের মাঝে ভাবটা নিজের ভিতরে নিয়ে গেলাম আর খুব সুন্দর করে একটা সালাম দিলাম। ওয়ালাইকুম সালাম। তা রাফি, তোমার কি অবস্থা? এই তো আঙ্কেল, মোটামুটি। তারপর আঙ্কেলের সাথে কথা বলে নিজের রুমে আসতে লাগলাম। রিয়া নীলাদের রুমের সামন দিয়ে আসতে লাগলাম। ভেতরে তাদের হাসাহাসি শব্দ শুনতে পেলাম। তখন আমি মনে মনে ভাবলাম, এখান থেকে তাড়াতাড়ি যাওয়াটাই ভালো হবে। যদি শুনতে পায় তাহলে আজকে রাতে রান্না করা আমার আর হবে না। তাই সেখান থেকে চলে আসলাম। তারপর আমার নিজের রুমে চলে আসলাম আর ফ্রেশ হতে গেলাম। পরে রান্না করছি আর ভাবছি, সানজিদা মেয়েটা কেমন স্বার্থপর, আমাকে শিক্ষা দেওয়ার জন্য শেষমেশ এই পথটাই খুঁজে বের করলো। আর এদিকে সানজিদা মনে মনে ভাবছে, আজকে সুলতান হয়তো রাফিকে ভালো বলেছে, যদি না শুনে পরে হয়তো থেরাপি দিবে। যাই, আব্বুকে খবরটা দিয়ে আসি। তখন সানজিদা তার আব্বুর কাছে গেল আর বলতে লাগলো, আব্বু, নতুন কোনো ভাড়াটিয়া খোঁজো। কেন? আমার রুমটা তো ভাড়া দেওয়া, রাফি থাকে সেটাতে। আরে সেটা তো আমি জানি, কিন্তু সে তো বাসাটা ছেড়ে দিবে, মানে অন্য কোনো বাসায় চলে যাবে। তোকে কে বললো? আব্বু, শুনেছি এখন খবর বলতে হয় না, এমনিতেই কানে চলে আসে। আর শুনলাম এলাকার মাস্তান সুলতান ভাই আছে না, তার সাথে নাকি রাফির কি ঝামেলা চলছে, আর সে নাকি বলছে তার এলাকা ছেড়ে দিতে। কি বলছিস রে? তাহলে তো ছেলেটার অনেক সমস্যা আছে। সেজন্যই তো আমার এত আনন্দ লাগছে। এদিকে আমি রান্না শেষ করে খাওয়া দাওয়া করলাম আর বাড়িতে একটা কল দিলাম। আম্মু বলতেছে বাসায় যেতে, কিন্তু এই সময় তো ছুটি পাবো না, তাহলে কি করে বাসায় যাব? তখন আম্মু কাঁদো কাঁদো গলায় বলল, বাবারে, মায়ের সন্তানরা সেই ছোট সময়ে মায়ের বুকে থাকে, কিন্তু বড় হয়ে গেলে মায়ের থেকে দূরে সরে যায়। সত্যি, এটা বাস্তব কথা। ছোট সময় আমরা মাকে ছাড়া কিছুই বুঝতাম না। কেউ গালি দিলে মার কাছে এসে কান্না করতাম, কিন্তু আজ বড় হয়ে নিজের ক্যারিয়ার নিয়ে ব্যস্ত। বাবা মা খেয়েছে কিনা সেটা জানার মতো সময়টুকু আমাদের হয়ে ওঠে না। আমরা বিজি থাকি, আমরা আমাদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সে খেয়েছে কিনা সেটা জানার জন্য ব্যাকুল হয়ে পড়ি। আর নিজের মা দিনের পর দিন রাত জেগে থাকে ছেলের একটা কলের জন্য, কিন্তু যখন কল দেয় না তখন মা নিজেই কল দেয়, কিন্তু আমরা কলটাও ধরি না। আর ধরে বলি, এখন আমরা বিজি আছি, পরে কথা বলবো। আসলে কি আপনি বিজি, নাকি জিএফবিএফের সাথে চ্যাট করাতেই সময়গুলো নষ্ট করছেন? তাই বলছি, আসেন আমাদের চিন্তা শক্তি পাল্টাই, তাহলে আমাদের সমাজটা বদলে যাবে। সারাদিনে 10 মিনিট সময় বের করে হলেও
পরিবারের সাথে কথা বলি। আর এদিকে আমি আম্মুর সাথে কথা বলে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাবার খেয়ে অফিসের জন্য বেরিয়ে পড়লাম। গেটের সামনে গিয়ে দেখি আঙ্কেল দাঁড়িয়ে আছে আর কারোর সাথে কথা বলছে। আমাকে দেখে আঙ্কেল বললেন, এই রাফি, এদিকে আসো তো বাবা। তখন আমি আঙ্কেলের কাছে গেলাম আর বললাম, জি আঙ্কেল। শুনলাম তুমি নাকি বাসাটা ছেড়ে দিচ্ছ। কি বলেন আঙ্কেল, এত কষ্টে একটা বাসা পেলাম আর সেটা ছেড়ে দেব? আচ্ছা আঙ্কেল, আপনাকে এই কথা কে বললো? কেন, সানজিদা বলল। আর এলাকার মাস্তান সুলতানের সাথে নাকি তোমার একটু ঝামেলা চলছে, আর সে নাকি তোমাকে এলাকা ছাড়তে বলছে। আঙ্কেল এসব গুজব, এসবে কান দেবেন না। সানজিদা মনে হয় ভুল শুনেছে। আচ্ছা আঙ্কেল, আমার লেট হয়ে যাচ্ছে, আমি যাই। তারপর আমি অফিসে চলে আসলাম আর কাজ করতে লাগলাম। একটু পর কেউ ডাক দিল আর তাকে দেখলাম লিজা। তখন আমি তাকে বললাম, ভেতরে আসো। তারপর সে ভেতরে আসলো। এসে দেখে আমার অনেক কাজের চাপ। আজকে তোমার অনেক কাজ দেখছি। হ্যাঁ, নতুন একটা প্রজেক্টের কাজ হাতে পেয়েছি। যদি সেটা ঠিকঠাক করতে পারি তাহলে মনে হয় প্রমোশন পাবো। ও, আমার আপাতত এখন কোনো কাজ নেই, একটা ফাইল দাও, আমি করে দিচ্ছি। না থাক, আমি করতে পারবো। আরে দাও। তারপর আর কি, লিজাকে একটা ফাইল দিলাম আর সে করতে লাগলো। এভাবে অফিস ছুটির সময় হয়ে আসলো। তারপর বাসায় চলে আসলাম কয়েকটা ফাইল নিয়ে, সেটা বাসায় এসে করব। আর এদিকে সানজিদা সুলতান ভাইয়ের কাছে গেলে বলতে লাগলো, কি তোমার সমস্যা কি? তুমি ওই ছেলেটাকে এখনো তাড়াও নাই কেন? কে ওই রাফি ভাই? কিন্তু সে আবার তোমার কবে থেকে ভাই হলো? যাই হোক, ছেলেটা ভদ্র আর তার পিছনে অনেক বড় হাত আছে, তাকে কিছু বলা যাবে না। আর আজ থেকে তুমি আমার ছোট বোন। এটা শুনে সানজিদা একটু অবাক হলো। যে ছেলেটা তাকে প্রতিদিন ডিস্টার্ব করতো সেই আজ বলছে বোন, ব্যাপারটা কি? সানজিদা কিছুই বুঝতে পারলো না। আর এদিকে আমি রিক্সা করে গেটের সামনে চলে আসলাম। তাকে এদিকে সানজিদা গেটের সামনে মনে হয় কোথাও গিয়েছিল। আমার হাতে ল্যাপটপ, সাথে কয়েকটা মোটা মোটা ফাইল। ভাড়া দিয়ে গেটের ভেতর দিয়ে ঢুকতে যাব, তখন দুজনে একসাথে হয়ে গেলাম, মানে দুজন একই সাথে হাঁটতে লাগলাম। সানজিদাকে দেখে মনে হচ্ছে খুবই রেগে আছে। তার রাগী মুখটা দেখতে খুবই সুন্দর লাগছে। তখন আমি ভাবলাম তাকে আরেকটু রাগে দিলে কেমন হয়। যেইভাবে সেই কাজ। সানজিদাকে ডাক দিলাম। সানজিদা দাঁড়ালো। তখন আমি তাকে বললাম, কোথাও গিয়েছিলেন নাকি? কেন? না, এমনিতেই। আসলে হয়েছে কি, আমার হাতে দেখো না কতগুলো ফাইল, 2টা ফাইল তো নিতে পারো। বাবা, আমি কি আপনার বিয়ে করা বউ নাকি যে অর্ডার দিচ্ছেন? বউ না, কিন্তু বাড়িওয়ালার বজ্জাত মেয়ে। আর আমি যেহেতু বিয়ে করি নাই আর তুমি যেহেতু বিয়ে করোনি, তাই ভবিষ্যতের কথা বলা তো যায় না। আসছে, আমি পারবো না। এটা বলে চলে গেল। আর আমি হাসতে হাসতে আমার রুমে চলে আসলাম আর ফ্রেশ হলাম। আজকে আর বাইরে যাওয়া যাবে না, রান্না করতে লাগলাম। আর এদিকে সানজিদা, রিয়া, নীলা 3 বোন বসে বসে গল্প করতে লাগলো। হঠাৎ রিয়া বলল, আপু, আজ না ওই সুলতান মাস্তান আছে না, যে আমাকে আজ আপু বলে ডাকলো, সাথে ডিস্টার্বও করলো না, ব্যাপার কি? আরে সেইটাই তো, আমাকেও আপু বলল, কিছু বুঝতে পারছি না। আমিও কিছু বুঝতে পারছি না। ওকে বলে আসলাম রাফিকে শায়েস্তা করতে, কিন্তু রাফির ভাব দেখে মনে হচ্ছে তাকে আরও পাওয়ার দিয়েছে সে। যে ছেলেটার ভয়ে আগে রাস্তা দিয়ে মেয়েরা যেতে পারতো না, আর এখন সে সবাইকে আপু বলে ডাকে। সানজিদা কিছু বুঝতে পারছে না। কিন্তু রাফিকে তো শায়েস্তা করতেই হবে। সে জানে না কার সাথে সে শত্রুতা করেছে। তাকে এমনভাবে শিক্ষা দিব যে সে বুঝতেই পারবে না। কিন্তু সেটা কিভাবে? আর এদিকে আমি ভাবতে লাগলাম, সানজিদা মেয়েটা খুব জেদি না হলে এভাবে আমার সাথে লেগে থাকতো না। কি জানি এখন আবার কি ফোন দিয়ে আটে বলা তো যায় না। না, আমাকে ভাবতে হবে কিভাবে কি করব। এসব ভাবতে ভাবতে সানজিদার মাথা ব্যথা শুরু হয়ে গেছে, কিন্তু কোনো আইডিয়া আসছে না মাথায়। হঠাৎ একটা বুদ্ধি আসলো মাথায়। এই তো পেয়েছি চান্দু, এবার তোমাকে ঝালে ধরা দিতেই হবে। সেটা তুমি যত গভীর জলের মাছই হও। মিস্টার রাফি, তোমার খেলা শেষ, এখন আমার খেলা দেখো। আর আমি ভাবতে লাগলাম, না, এখন থেকে মেয়েটা থেকে একটু দূরে দূরে থাকতে হবে। বলা তো যায় না কখন কি করে বসে। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে ঘুম ভাঙলো, তাকে দেখে বেলা অনেক হয়ে গেছে। এখন রান্না করে খেয়ে অফিসে যেতে পারবো না, তাই কোনোরকম ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে বাইরে চলে আসলাম আর একটা রিক্সা নিয়ে অফিসে চলে গেলাম। আর এদিকে সানজিদা ঘুম থেকে উঠে ভাবছে, লাগলো আজকে থেকে মিশনে লেগে যেতে হবে এবং আমাকে জয়ী হতে হবে। সানজিদা তার আব্বুর রুমে গেল আর বলতে লাগলো, আব্বু, তোমার সাথে একটু কথা ছিল। বলো, কি বলবে? আসলে আব্বু, আমি একটা জিনিস ভেবে দেখলাম। আসলে আমাদের বাসায় যে ভাড়া থাকে রাফি ছেলেটা, সে আসলেই খুব ভালো।
তুমি একটা জিনিস খেয়াল করেছো? আমাদের এলাকায় সুলতান নামের মাস্তান আছে না, যে এলাকার সব মেয়েদের ডিস্টার্ব করতো, তাকে রাফি ইচ্ছামতো ধুলাই দিয়েছে। এখন ছেলেটা আর এরকম করে না, আমাদের ইনফ্যাক্ট সব মেয়েদের আপু বলে ডাকে। এটা তো ভালো। আর আমি বলছিলাম না, আমার বন্ধু গ্রামের ছেলে, ইনফ্যাক্ট আমার জন্মস্থানও সেটা। সেই গ্রামের ছেলে রাফি কখনো খারাপ করতে পারে না। আব্বু, আমি বলি কি, আজকে ডিনারটা না হয় আমাদের এখানেই করুক রাফি। সেটা ভালো বলেছিস। আমিও ভাবছিলাম তোদের বলতে, কিন্তু তুই তো রাফিকে দেখতেই পারতি না, তাই বলি নাই। আর আজ যেহেতু তুই নিজে বলছিস, তাহলে তো আজকে রাতেই হয়ে যাক। আব্বু, রাতের ডিনার কিন্তু আমি নিজ হাতে সবার জন্য বানাবো বলে দিলাম। আচ্ছা ঠিক আছে। এদিকে আমি অফিসে গিয়ে কাজ করতে লাগলাম, আর লাঞ্চ লিজার সাথে করলাম, এবং বিকেলে অফিস ছুটি হওয়ার পর বাসায় আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে বাইরে যাওয়ার জন্য একটু বের হলাম। রুম থেকে বের হয়ে সানজিদাদের রুমের সামনে দিয়ে যেতে লাগলাম। হঠাৎ আঙ্কেল ডাক দিল, এই রাফি দাঁড়াও তো, তোমার সাথে একটু কথা আছে। আমি মনে মনে ভাবছি সানজিদা আবার কিছু বললো নাকি। জি আঙ্কেল, বলেন। কোথাও যাচ্ছ নাকি? জি আঙ্কেল, একটু এলাকাটা ঘুরে দেখে আসি। ও আচ্ছা, তাহলে আসো, আমিও একটু বাইরে যাব, যেতে যেতে কথা বলে। তারপর আমরা হাঁটতে লাগলাম। হঠাৎ আঙ্কেল বলতে লাগলো, আজকে রাতের ডিনার আমাদের সাথে করবে? না আঙ্কেল, আপনার বড় মেয়ে রাগ করবে, এমনিতেই সে আমাকে দেখতে পারে না, পরে দেখা যাবে সে রেখে খাবার না খেয়ে চলে যাবে, তাই আমি কি ঝামেলা বাড়িয়ে লাভ নেই। আরে আমার মেয়ে সানজিদাই তো বললো আজকে যাতে তোমাকে বলি আমাদের সাথে ডিনার করতে, আর রান্নাও নাকি সে নিজে করবে। আমি আঙ্কেলের কথা শুনে অবাক হয়ে গেলাম। কি বলে আঙ্কেল? আমি কি শুনতে ভুল করছি নাকি স্বপ্নে আছি? তারপর নিজের হাতে নিজেই চিমটি কাটলাম, কিন্তু না, বাস্তবেতে আছি। কিন্তু সানজিদা আমার জন্য রান্না করবে, নিশ্চয়ই এর ভিতরে কোনো ঝামেলা আছে। কি হলো, কি ভাবছো? আজকে কিন্তু তুমি কোনো রান্না করবে না, বলে দিলাম। আচ্ছা ঠিক আছে আঙ্কেল। তখন আঙ্কেল বলল, আচ্ছা তাহলে তুমি এইদিকে যাও, আমি একটু ওই দোকানে বসবো। তখন আঙ্কেল সেখানে একটা দোকানে বসে তার বয়সী লোকদের সাথে আড্ডা দিতে লাগলো, আর আমি সামনের দিকে যেতে লাগলাম। আর ওনার বয়সটাই তো এখন আড্ডা দেওয়ার। এত বছর সরকারি চাকরি করেছে, এখন অবসর নেওয়ার পর বন্ধুদের সাথে আড্ডা দিবে, এটাই স্বাভাবিক। আমি হাঁটতে হাঁটতে সুলতান ভাই যেখানে বসে সেখানে যেতে লাগলাম। অবশ্য তার কাছে না, আমি একটু সামনে যাব। তখন সে আমাকে দেখে উঠে আমার কাছে আসলো আর বলল, ভাই কেমন আছেন? ওই ভাইয়ের জন্য একটা চেয়ার নিয়ে আয়। আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি বসবো না, সারাদিন অফিসে বসেই থাকি, একটু হাঁটতে বের হলাম। আচ্ছা ঠিক আছে ভাই। আর ভাই, আমাদের এলাকায় থাকতে আপনার কোনো সমস্যা হচ্ছে না তো? যদি হয় তাহলে তো সুমন ভাই আমাকে মেরে ফেলবে। আরে না, আমি ঠিক আছি। আর আপনি এসব কি পড়েছেন? মেয়েদের মতো কানের দুল খোলেন, এসব কেমন বাজে দেখায় আপনাকে জানেন? আচ্ছা ঠিক আছে ভাই, আমি এসব খুলে রাখবো। নেক্সট টাইমে এসব আমার কানে দেখবেন না। আমি আপনার বয়সে ছোট, তাই আমাকে ভাই না বলে নাম ধরে ডাকবেন, এতে আমি খুশি হব। কি যে বলেন না ভাই, আপনি সুমন ভাইয়ের ছোট ভাই, আপনি আমাকে নাম ধরে ডাকতে পারি? সুমন ভাই হচ্ছে পরে, আগে আমি আপনার ছোট, তাই নাম ধরে ডাকবেন। আর আপনারা আমাকে ভাই ডাকলে নিজেকে কেমন যেন মাস্তান মাস্তান মনে হয়। আচ্ছা ঠিক আছে, এখন থেকে নাম ধরে ডাকবো। তাও কোথায় যাচ্ছ নাকি? হ্যাঁ আচ্ছা, আপনারা বসে আড্ডা দেন, আমি যাই। আর মনে থাকে যেন কাউকে ডিস্টার্ব করবেন না, বড়দের সম্মান দেবেন, ছোটদের স্নেহ। ঠিক আছে, এসব কি আর বলতে পারি। তখন আমি চলে আসলাম, আর সুলতান ভাই তার জায়গায় গিয়ে বসলো আর বলতে লাগলো, শালা আমার কপালটাই খারাপ। কেন যে সুমন ভাইয়ের ছোট ভাই আমার এলাকায় আসতে গেল না, পারছি কিছু বলতে, না পারছি সইতে। শালা আমার পাখিটাকে নিয়ে গেল, কি যে করি। আর এদিকে আমি হাঁটতে হাঁটতে একটা জায়গায় আসলাম। কি সুন্দর জায়গাটা, দেখলেই মন জুড়িয়ে যায়। আর যদি আমার মনের মানুষটা থাকতো তাহলে তাকে নেওয়া যেখানে আসতাম, কিন্তু আফসোস সেরকম কেউই নেই, তাই একা একা আসতে হলো। তারপর নিজের একটা সেলফি তুলে আবারও বাসার পথে রওনা দিলাম। সত্যি অসাধারণ একটা জায়গা, নাম বলবো না কারণ জায়গাটা কেউ চিনবেন না। তারপর বাসায় যাওয়ার পথে একটা ফুচকাওয়ালার দোকান পড়লো, আর সেখানে সেই কি ভিড়, সবাই নিজেদের জিএবিএফকে নিয়ে ঘুরতে এসেছে। বুঝতে পারছি না এরা ফুচকার দোকানে কি এমন প্রেম করে। তখন চলে আসতে যাবো, হঠাৎ মনে পড়লো সেদিনের কথা, যেদিন নীলার সাথে শপিং করতে গিয়েছিলাম। মেয়েটা কত বায়না করলো ফুচকা খাওয়ার জন্য, কিন্তু এই রাক্ষসের জন্য পারলামই না, মানে সানজিদা আর কি। আমি ফুচকার দোকানে গেলাম আর ভাবলাম এখন কি একজনের জন্য নিয়ে যাব, কিন্তু সেটা কি করে, কারণ তারা তো 3 বোন। তখন আমি 3 জনের জন্য অর্ডার দিলাম,
কিন্তু শালা আমার কথায় তেমন হয় পাত্তাই দিচ্ছে না। আমার পরে যারা আসছে, মানে যাদের সাথে জিএফ আছে, তাদেরটাই আগে দিচ্ছে। আর আমি সিঙ্গেল দেখে আমার কি কোনো মূল্য নেই? অনেক সময় দাঁড়িয়ে থেকে সিরিয়াল পেলাম আর নিয়ে চলে আসলাম। বাসায় এসে নীলাকে ডাক দিয়ে বললাম, সেদিন তো পারলাম না তোমার বোনের জন্য, এই যে আজকে নিয়ে আসলাম তোমাদের 3 বোনের জন্য। ওয়াও, ধন্যবাদ ভাইয়া, আসেন একসাথেই খাই। না, তোমরা খাও, আমি একটু ফোনে কথা বলবো। জিএফ এর সাথে নাকি? আরে না, এসব আজব প্রাণী আমার নেই, আম্মুর সাথে কথা বলবো। তখন আমি চলে আসলাম আর আম্মুকে কল দিলাম, ভালো মন্দ জিজ্ঞাসা করলাম। তখন আম্মু বললো রান্না করেছি কিনা। না আম্মু, আজকে রান্না করব না, বাড়িওয়ালার বাসায় খাবো, দাওয়াত দিল আজকে। তাই নাকি? ওই 3টা মেয়ে আছে না, তাদের কি অবস্থা? হ্যাঁ ভালো। তা তুই বিয়েটা কবে করছিস বলতো? সেই কবে চাকরি পেলি, এখন তো বিয়েটা কর। হ্যাঁ আম্মু, সময় হলে করব। আর এখন ভালো মেয়ে খুঁজে পাওয়া মুশকিল যে তোমাদের সাথে মিলেমিশে থাকতে পারবে। তাই বলে তুই বিয়েটা করবি না? আর এখন কার যোগ, এটা সবাই একা চলতে চায়, একা একা সংসার করতে চায়, তাই বলে কি তুই বিয়ে করবি না? দরকার হলে করব না, তাও তোমাকে কখনো একা করতে পারবো না। আর এত বিয়ে করলে কিন্তু আমি আর ফোন দেবো না বলে দিলাম। তারপর আম্মুর সাথে কথা বলে ফোনটা বিছানায় রেখে শুয়ে পড়লাম। আজকে রান্না করা ঝামেলা নেই, তাই একটু শুয়ে আছি। হঠাৎ দরজায় কারো নখের শব্দ শুনলাম। আর এদিকে আমি শুধু একটা শর্ট প্যান্ট পরে আছি, মানে শরীরে আর কিছুই নেই। আর এদিকে এমনভাবে নক করছে যে মনে হয় দরজাটাই ভেঙে ফেলবে। তখন বাধ্য হয়ে এভাবে কি দরজা খুললাম। দরজা খুলে তো দেখি বাড়িওয়ালার বড় মেয়ে, মানে সানজিদা। এ কি, তার হাতে এটা কি? মনে হচ্ছে কোনো প্লেট। তখন আমি বললাম, হঠাৎ নক করলে যে, কোনো সমস্যা? দরজার সামনে এভাবে দাঁড়িয়ে থাকলে কথা বলা যায়? আর আমি আপনার রুমে আসলাম, কোথায় একটু রুমে আসতে বলবেন তা না? ও হ্যাঁ আসো, ভেতরে আসো। তখন আমি দরজার সামনে থেকে সরে গেলাম আর তাড়াতাড়ি করে একটা গেঞ্জি পরলাম। আর এদিকে সানজিদা আমার পিছনে গিয়ে বসলো। আর আমি গিয়ে বললাম, হঠাৎ রাতে আমার রুমে, কি ব্যাপার? সানজিদা তার হাতের প্লেটটা দেখালো আর বলল, এগুলো দিতে আসলাম। কি আছে এতে? উপরের ঢাকনাটা সরালাম, দেখলাম ফুচকা। কিন্তু আমার কাছে ফুচকা নিয়ে আসলেন কেন? বারে, আমার জন্য এত কষ্ট করে ফুচকা নিয়ে আসলেন, আর সেটা আমি একা একা খাবো নাকি? তাই আপনার জন্য নিয়ে আসলাম। মনে মনে ভাবলাম, আমি তোমার জন্য নিয়ে আসি নাই, আমি তো আনছি নীলার জন্য। আর যেহেতু সে মনে করছে তার জন্য আনছি, তাহলে আমার বলে কি লাভ? দেখি পরে কি করে। কিন্তু আমি তো এসব খাই না। খাস না যেহেতু তাহলে আনছিস কেন? বাবা কি রাগ রে, তোমার জন্য নিয়ে আসলাম। আমি কারো জিনিস একা খাই না, তাই আপনি যেহেতু নিয়ে আসছেন আপনাকে খেতে হবে। তখন সে বিছানা থেকে উঠে দাঁড়ালো আর আমার সামনে আসলো আর প্লেট থেকে একটা ফুচকা হাতে নিয়ে আমার মুখের সামনে ধরলো। আমি তো অবাক হয়ে তাকিয়ে আছি এই মেয়েটার দিকে। কি সুন্দর চোখ, এই মেয়েটার পুরো হরিণী চোখ যাকে বলা যায়। আমি ওর চোখের দিকে তাকিয়ে আছি আর সে আমার চোখের দিকে তাকিয়ে আছে। হঠাৎ সে বলল, কি মিস্টার, খাবেন না? ওর কথায় আমার হুঁশ ফিরল। এত সময় কি করছিলাম জানি না। তখন মনে মনে ভাবতে লাগলাম, খাবো না মানে? এত সুন্দর একটা মেয়ে তো নিজ হাতে আমাকে খাইয়ে দিবে, আর আমি কি বসে থাকবো? এতটা বোকা তো আমি না। তুমি যেহেতু বলছো, তাহলে না করতে পারি, অবশ্যই খাবো। তখন তার হাত থেকে ফুচকাটা খেলাম। আচ্ছা, আপনি বাকিগুলো খেয়ে নেবেন, আর একটু পর আমাদের রুমে আসবেন। না থাক, আর খাবো না। কোথায় ভেবেছিলাম সবগুলো তার হাতে খাবো, কিন্তু এখন এজন্যই তো বলি, ফুচকার দোকানে জিএফ আর বিএফের এত সমাগম কেন? তাদের হাতে খাওয়ার জন্য ওখানে যায়। তখন সানজিদা চলে গেল আর আমি বসে বসে ভাবতে লাগলাম, ধুর, এত সময় কি করলাম, মানে কি ভাবলাম। আর মেয়েটা যে বজাত, কে জানে এত খাতির করছে, পরে আবার কি করে। এসব ভাবতে হয়তো আমার ডাক পড়ে গেল। আর একটা সুন্দরী মেয়ে ডাক দিল, ওই রিয়া আর কি। আচ্ছা আসতেছি। রাবি ভাইয়া, আপু তোমাকে ডাকছে আমাদের রুমে। তখন একটা প্যান্ট পরলাম আর চলে গেলাম তাদের রুমে। গিয়ে দেখি আঙ্কেল সোফায় বসে আছে। আমি গিয়ে সালাম দিলাম। তখন আঙ্কেল আমাকে বসতে বলল আর আমি বসলাম। দুজনে বসে বসে গল্প করতে লাগলাম। হঠাৎ আঙ্কেল জিজ্ঞাসা করলো, তোমার মা কেমন আছে? জি আঙ্কেল, ভালো, একটু আগে কথা হয়েছে। গুড। পরিবারের সবার সাথে কথা বলবে, না হলে তারা টেনশন করবে। এর মধ্যে সানজিদা এসেও হাজির। আব্বু আসো, আর এই যে মিস্টার, আসেন। তখন আঙ্কেল উঠলো আর বলল, আসো বাবা। তখন তার সাথে গেলাম। একটা ডাইনিং টেবিলে গিয়ে বসলাম। বাহ, সামনে কত খাবার। আমার ডান পাশে আঙ্কেল বসলো আর বাবা সে রিয়া, আর নীলা বসলো। সানজিদা খাবার পরিবেশন করছে, প্লেটে আমাকে খাবার দিল। তখন আঙ্কেল বলল,
বাবা একদম লজ্জা পাবে না? নিজের বাড়ি মনে করে খাবে। মনে মনে ভাবছি কিসের খাবার, সাথে এরকম দুটো মেয়ে বসলে কি আর খাওয়া যায়? এই রাফি, খাওয়া শুরু করো। তখন আমি এক লোকমা মুখে দিলাম আর সাথে হাতেই কাশি আরম্ভ হলো। সঞ্জিদা আমাকে পানি দিল, আমি পানি খেলাম। আরে আপনারা কি ভাবছেন খাবার খারাপ হয়েছে? আরে না মিয়া, এরকম সুন্দরী মেয়ে রান্না করলে আবার খারাপ হয় নাকি? খুব ভালো হয়েছে। তাহলে আপনারা ভাবছেন না আমি এরকম খাবার মুখে দেওয়াতে কাশি কেন দিলাম? আর এটা বুঝতে পারলেন না সঞ্জিদা আমাকে হঠাৎ দাওয়াত দিল, আবার এত যত্ন করে খাওয়াতে লাগলো। যদি কোনো ভেজাল থাকে তাই আর কি পরীক্ষা করে নিলাম। না, কোনো ভেজাল নাই, এখন খাওয়া যেতে পারে। তখন সঞ্জিদা বলল, খাবার কি খারাপ হয়েছে? আরে না, খাবার তো খুব মজা হয়েছে। আসলে হয়েছে কি, হঠাৎ আম্মুর কথা মনে পড়লো। আম্মু এটাকে এরকম রান্না করে, তাই খাবারটা খুব ভালো হয়েছে। তখন সঞ্জিদার মুখে একটু হাসি ফুটে উঠলো, মনে হচ্ছে এতটুকু শোনার জন্য সে ব্যাকুল হয়েছিল। তখন আঙ্কেল আমাকে বলল, জানো রাফি, আজকে তোমার আন্টির কথা খুব মনে পড়তেছে। আসলে ঠিক এরকমভাবে তোমার আন্টিও রান্না করতো, আর সেটা শিখে রাখছে আমার এই বড় মেয়ে। আব্বু তুমি খাও তো। তখন আমি বললাম, আরে আপনিও বসে পড়েন, একসাথে আমরা নিয়েই খেতে পারবো। তখন সে আমাদের সাথে বসলো, আমরা খেতে লাগলাম। এর মধ্যে আঙ্কেল চলে গেছেন, কারণ তিনি ডায়াবেটিক্সের রোগে রাতে অল্প খান। এভাবে একে একে সবাই চলে গেল, শুধু আমি আর সঞ্জিদা বসে আছি খাবার খেয়ে। তখন আমি বললাম, মিস সঞ্জিদা চৌধুরী, রান্নাটা কিন্তু অনেক টেস্ট হয়েছে। আর হবে না বা কেন, রান্নাটা তো সুন্দরী মেয়ে করেছে। তখন সঞ্জিদা একটা মিষ্টি হাসি দিল। আমি তার হাসির দিকে তাকিয়ে আছি। এতটা সুন্দর করে একটা মেয়ে হাসতে পারে, সেটাকে না দেখলে বুঝতেই পারতাম না। তখন আমি উঠে চলে আসতে লাগলাম, আর সঞ্জিদা পেছন থেকে ডাক দিল, এই যে মিস্টার, এত কষ্ট করে রান্না করলাম আর আপনি খেয়ে দিয়ে চলে যাচ্ছেন, কোনো গিফট দিবেন না? ওরে কত শুনে আমি একটু লজ্জা বোধ করলাম। আসলেই তো কোনো গিফট আনা হয়নি। তখন সঞ্জিদা বলতে লাগলো, এখন জিজ্ঞেস করবেন না আমি কি গিফট চাই? আমি মাথা নাড়িয়ে হ্যাঁ সুযোগ জানালাম। আগামীকাল আমার সাথে শপিং করতে যেতে পারবেন? বলে কি মাইয়া, কিন্তু আগামীকাল তো আমার অফিস আছে। আছে তো কি হয়েছে, অফিস তো আর রাতে করেন না, সন্ধ্যায় বের হব। আচ্ছা ঠিক আছে, তাহলে সমস্যা নেই। আচ্ছা এখন তাহলে যান, গিয়ে ঘুমিয়ে পড়েন। তখন আমি ওখান থেকে আমার রুমে চলে আসলাম, আর ল্যাপটপ আর ফাইলগুলো নিয়ে বসলাম। অনেক কাজ জমে আছে, সেগুলো করতে হবে। এভাবে রাত 2টা পর্যন্ত কাজ করলাম, তারপর ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুমিয়ে আছি, হঠাৎ দরজায় নক করার শব্দ শুনলাম, সাথে ডাকাডাকি। দরজা খুলে দেখি সঞ্জিদা। তখন আমি বললাম, কি ব্যাপার, এত সকালে ডাকছো কেন? মিস্টার, আজকে আপনার অফিস নেই? আসে তো, কিন্তু আরো পরে। পরে মানে 8টা বাজে, আর পরে কখন? কি 8টা বাজে? আল্লাহ, আচ্ছা আমার কথা বলার সময় নেই। আমি ফ্রেশ হতে চলে গেলাম, আর এদিকে সঞ্জিদা বলল, পাগল একটা। আর আমি ফ্রেশ হয়ে তাড়াতাড়ি রেডি হয়ে গেলাম, আর না খেয়ে বেরিয়ে পড়লাম। হঠাৎ সামনে রিয়া হাজির। ভাইয়া আমিও রেডি। রেডি মানে কিসের জন্য রেডি? ভাইয়া ভুলে গেলে আমাকে না কলেজে নিয়ে যাওয়ার কথা? আজকে তুমি একা যাও, আজকে আমার সময় নেই, এমনিতে লেট আজকে। তখন আবার সঞ্জিদা আসলো। কি রে রিয়া, হয়েছে? কিছু না, রাস্তায় কিছু ছেলেরা ডিস্টার্ব করে, তাই ভাইয়াকে বলছিলাম তার সাথে যেন আমাকে কলেজে নিয়ে যায়, কিন্তু ভাইয়া নিয়ে যাচ্ছে না। এখন থেকে কোনো ছেলে ডিস্টার্ব করবে না, সবাই ভালো হয়ে গেছে। তুই যা, সমস্যা হলে আমাকে কল দিস। আর মিস্টার, আপনি দাঁড়িয়ে আছেন কেন, যান। তাই তো, আমি দাঁড়িয়েছি কেন? তখন আমি চলে আসলাম। আপু তুমি এটা কি করলে? আর তুমি না ভাইয়াকে দেখতেই পারতা না? হঠাৎ 2 দিন ধরে এত আদর থেকে আসলো? গতকাল রেঁধে খাওয়ালে। এত কিছু তোকে বুঝতে হবে নাকি? যা তোর কাজে যা। আর এদিকে নীলাও আজকে কলেজে আসলো, আর প্রতিদিনের মতো আজকেও সেই ছেলেটা তার পিছু নিল। এটা দেখে নীলা দাঁড়ালো আর ছেলেটাকে ডাক দিল। একটা কথা তো আপনাদের বলাই হয়নি, নীলা কলেজে আসার সময় প্রতিদিন একটা ছেলে তার পিছু নেয়, কিন্তু নীলা কিছু বলে না। এটা প্রায় 2 মাস ধরে হচ্ছে। তখন ছেলেটা আসলো, আর নীলা জিজ্ঞাসা করলো, আমি একটা জিনিস লক্ষ্য করছি, আপনি প্রায় 62 দিন ধরে আমাকে ফলো করছেন, সমস্যা কি বলেন? না না না, সমস্যা নেই তো। আর আমি আপনাকে কেন ফলো করতে যাব? বলবেন নাকি এখন পাবলিক জড়ো করব আর বলবো আপনি আমাকে ইফটিজিং করছেন? পরে কি হবে সেটা কিন্তু বুঝতে পারছেন, তাই সত্যিটা বলে দিন। আচ্ছা, আমি যে আপনাকে 62 দিন ধরে ফলো করছি সেটা আপনি মনে রাখলেন কি করে? সেটা আপনাকে বুঝতে হবে না, আপনি তো গাধা, এখন বলবেন নাকি?
হ্যাঁ হ্যাঁ বলছি। আসলে আমি এই এলাকায় নতুন আসছি, হঠাৎ রাস্তায় আপনাকে দেখতে পাই আর সেখান থেকে আপনাকে ভালো লেগে যায়। এরপর থেকে প্রতিদিন পিছু নেই। হ্যাঁ বুঝতে পারছি, এর জন্যই যে আপনাকে শাস্তি পেতে হবে। আপনি আমাকে যে শাস্তি দিবেন সেটাই মাথা পেতে নিব, তবুও আপনার থেকে দূরে বা ফলো করতে মানা করবেন না। আমি থাকতে পারবো না, বিশ্বাস করেন। হয়েছে হয়েছে, আপনার শাস্তিটা হচ্ছে আজকে বিকেলে এই লেকের পাড়ে দেখা করবেন, আর হাতে অবশ্যই যেন একটা তাজা লাল গোলাপ থাকে, ওকে? সত্যি বলছেন তো? হ্যাঁ মিস্টার পারভেজ। আচ্ছা, আপনি আমার নাম জানলেন কি করে? আমি তো আপনাকে আমার নাম কখনো বলি নাই। আপনার সম্বন্ধে আমি সব জানি, এখন যান, আমার কলেজে এসে পড়েছে। তখন ছেলেটা সেখান থেকে চলে গেল আর নীলাও কলেজে চলে আসলো। আর এদিকে আমি অফিসে এসে সরাসরি লিজার কাছে গেলাম, কারণ যে প্রজেক্টের কাজ আমাকে দেওয়া হয়েছে সেটার সম্বন্ধে লিজা একটু বেশি বোঝে। বলে রাখা ভালো, লিজা কিন্তু আমার থেকে উপরের পদে কাজ করে, তাই তার অভিজ্ঞতা একটু বেশি। লিজার কেবিনের সামনে গিয়ে দেখি লিজা কাজ করছে। তখন আমি তাকে বললাম, আসতে পারি ম্যাম? তখন লিজা আমার দিকে তাকায় আর বলে, এসো। তা হঠাৎ আমাকে ম্যাডাম ডাকার মানে? বারে, তুমি আমার উপরের পদে, তোমাকে তো ম্যাম ডাকতেই হবে। বুঝতে পারছি, ফাইলগুলো চেক করে দিতে, তাই তো? ঠিক আছে দাও। তখন আমি তার দিকে ফাইলগুলো দিলাম, সে চেক করলো আর কিছু জায়গায় একটু ভুল ছিল সেগুলো ঠিক করে দিল। এখন ঠিক আছে। ধন্যবাদ। ধন্যবাদ দিয়ে কোনো লাভ নেই, প্রজেক্টটা ঠিকঠাকভাবে হয়ে গেলে তোমার প্রমোশন হয়ে যাবে, তাই আজকে আমাকে ট্রিট দিতে হবে। আচ্ছা ঠিক আছে, আজকে লাঞ্চ তোমাকে আমি করাবো। ওকে ডান। তখন আমি আমার কেবিনে চলে আসলাম আর পরের ফাইলগুলো নিয়ে কাজ করতে লাগলাম। এভাবে লাঞ্চ টাইম হয়ে আসলো। আমি আর লিজা অফিস থেকে বের হয়ে একটা রেস্টুরেন্টের দিকে যেতে লাগলাম। হঠাৎ একটা জিনিস দেখে থমকে গেলাম। একটা বাচ্চা মেয়ে একটা লোকের পিছন পিছন ঘুরছে আর বলছে, ভাইয়া আমারে 10টা টাকা দেন, আজকে সকাল থেকে কিচ্ছু খাই নাই, দেন না ভাইয়া। কিন্তু আশ্চর্য করার বিষয় হচ্ছে লোকটা রেস্টুরেন্ট থেকে খেয়ে বাইরে আসলো, আবার সিগারেট কিনলো, কিন্তু মেয়েটার টাকা চাওয়াতে সে বলল, টাকা নাই, সর যা। তখন মেয়েটা আবার তার পিছু পিছু করতে থাকে। তখন লোকটা যেটা করলো সেটা দেখে তো আমার মেজাজ খারাপ হয়ে গেল। লোকটা ঠাস করে একটা চর মারলো, মেয়েটা গিয়ে 2 হাত দূরে গিয়ে পড়লো। মেয়েটা কাঁদতে লাগলো। তখন আমি তার কাছে গেলাম আর লোকটাকে ডাক দিলাম। কি হয়েছে ভাই, ডাকলেন কেন? ভাই, এই মেয়েটাকে মারলেন কেন? মারবেন তো কি করব, সেই রেস্টুরেন্ট থেকে বের হওয়ার পর থেকে শুরু করেছে, সকাল থেকে কিছু খায় না, ইত্যাদি ইত্যাদি। বলছি টাকা নাই, তবুও পিছনে পিছনে ঘুরছে। আর এদের টাকা দিয়ে কি করব? এরা তো সেই টাকা দিয়ে নেশা করবে। ভাই দেখেন, মেয়েটার পেটটা দেখালাম, খিদেতে মেয়েটা বাঁকা হয়ে যাচ্ছে। তখন মেয়েটা কাঁদতে কাঁদতে বলতে লাগলো, স্যার আমি ভিক্ষা করি না, আমার মা করতো, কিন্তু আজকে কয়টা দিন ধরে আমার মা খুব অসুস্থ, তাই সে আসতে পারতেছেন না, আর তার জন্য ওষুধ কেনার টাকাও নাই, ঘরে এক মুঠো চালও নাই, তাই স্যার খিদের জ্বালায় আসতে হয়েছে। মেয়েটার কথা শুনে চোখের কোণে পানি চলে আসলো আর আমি স্পষ্ট দেখলাম লিজার চোখে পানি। তখন আমি বললাম, জানেন কি ভাই, আজ এদের এই অবস্থার জন্য আমরা কিন্তু নিজেরাই দায়ী। আচ্ছা, আপনি যখন রেস্টুরেন্টের ভিতরে বসে খাবার খেলেন, আপনার কি খাবার বেশি হয়নি? হ্যাঁ হয়েছে। সেগুলো কি করেছেন? ওখানে রেখে দিয়ে আসছি। হ্যাঁ, এটাই হচ্ছে মেন সমস্যা। দেখেন এই মেয়েটা খিদের জ্বালায় কেমন করছে, আর আমরা কত খাবার নষ্ট করতেছি। অবশ্য সেগুলো কিন্তু নষ্ট হচ্ছে না, সেগুলো নিয়ে হয়তো ওইটার কোনো ময়লার স্তবে ফেলে আসছে, আর সেখান থেকে হয়তো কোনো কুকুর বা এদের মতো হাজারো ছেলে মেয়ে কুড়িয়ে খাবে। কিন্তু আমরা একটা জিনিস করি না, যে খাবারগুলো ভিতরে নষ্ট করছি সেগুলো যদি একটা পলিথিনে করে বাচ্চাদের হাতে তুলে দিই, তাহলে তারা আর আপনার মতো লোকের কাছে টাকা যেতে হতো না, আর চড়ও খেতে হতো না। ভাই আসলে আপনি ঠিক কথা বলেছেন, তবে আমার একটু তাড়া আছে। তখন সে মানিব্যাগ থেকে একটা 500 টাকা নোট বের করলো আর বলল, এই নাও, এটা দিয়ে তোমার মায়ের ওষুধ কিনবে, কেমন? আর আগামীকাল কিন্তু এখানে আসবে, আমি তোমাকে খাওয়াবো। আচ্ছা ভাইয়া, আমি আসি, আর আপনাকে খুব ধন্যবাদ। তখন লোকটা চলে গেল। দেখলেন আমাদের দেশে এরকম একটা অবস্থা। থাক, এসব বিষয়ের কথা বলে লাভ নেই। আমি মেয়েটাকে কোলে নিয়ে রেস্টুরেন্টের ভেতরে আসলাম। মেয়েটা বলতে লাগলো, স্যার কি সুন্দর ভিতরে, আর কত মানুষ খাচ্ছে। এই, আমাকে স্যার ডাকবে না বলে দিলাম, ভাই বলে ডাকবে। আর তোমার নাম কি? জি ভাইয়া, ফাহিমা। হ্যাঁ, খুব সুন্দর নাম তো। তখন একটা টেবিলে গিয়ে বসালাম, ওয়েটার আসলো। তারপর আমি বললাম, ফাহিমা তুমি কি কি খাবে? ভাইয়া এখানকার সব খাবার আমি একা খাবো। আচ্ছা ঠিক আছে, খাবে, সমস্যা নেই। তখন আমি 3 জনের জন্য খাবার অর্ডার দিলাম।
একটু পর খাবার চলে আসলো। আমরা তিনজন বসে খাবার খেতে লাগলাম। মেয়েটা কি সুন্দর করে খাচ্ছে। এভাবে খাওয়া শেষ করলাম আর ওয়েটারকে বললাম আর একটা খাবার পার্সেল করে ফাহিমার জন্য দিতে। তারপর খাবারের বিলটা দিলাম। লিজা বলল, রাফি চলো তো। আমি বললাম, কোথায়? দেখছো না মেয়েটার গায়ের কাপড় কেমন ছেঁড়া, চলো জামা কিনবো। তখন লিজার সাথে শপিং মলে গেলাম। লিজা একটা জামা কিনলো আর সেটা আগামীকাল পরে আসতে বলল। আমি ফাহিমাকে বললাম, আচ্ছা তোমার বাসা এখান থেকে কত দূরে? ভাইয়া ওই সামনের বস্তিতে। একা একা যেতে পারবে? আমরা অফিসে যেতাম। ভাইয়া পারবো। আমরা কিন্তু একদিন তোমার বাসায় যাব তোমার আম্মুকে দেখতে। জি আপা আসেন, আজকে যাই। না গো আপু, আজকে কাজ আছে, তুমি যাও। আর এই নাও ওষুধ আর টাকাটা রাখো, আপাতত এইগুলো তোমার আম্মুকে খেতে বললো। সে মাথা নাড়িয়ে হ্যাঁ সুযোগ জানালো আর চলে যেতে লাগলো। আর আমরাও চলে আসলাম। এভাবেই অফিস ছুটি হয়ে গেল। বাসায় আসার পথে হঠাৎ সুলতান ভাইয়ের সাথে দেখা। তখন আমি সুলতান ভাইকে বললাম, ভাই একটা উপকার করতে পারবে? আরে এভাবে বলছো কেন, বলো কি করতে হবে। ওই যে পাশে একটা বস্তি আছে না, সেখানে যাবে। আর ফাহিমা নামের একটা মেয়ে আছে, তার আম্মু অসুস্থ, তাকে একটু হাসপাতালে নিয়ে যাবে। আর যা খরচ লাগে সব সুমন ভাইয়ের কাছ থেকে যাবে। আমি সুমন ভাইকে বলে দিচ্ছি। আচ্ছা সে না হয় বুঝলাম, আপনাদের কিছু লাগে নাকি? এমনিতেই কিছু লাগে না, তবে বাচ্চাটা আমার বোনের মতো। আচ্ছা আমি ব্যবস্থা করছি, তুমি যাও। তারপর আমি চলে আসলাম। আমি জানি সুলতান ভাই মানুষ হিসেবে অতটা খারাপ না যতটা তাকে দেখে মনে হয়। সবারই একটা মন আছে, মনসত্ব আছে। যাই হোক, আমি বাসায় চলে আসলাম। বাসায় এসে সোজা আমার রুমে চলে আসলাম। ও একটা কথা তো ভুলে গেছি। আপনাদের মনে আছে কি সঞ্জিদা গতকাল রাতে কি বলেছিল? এই দেখেন, আপনাদের সাথে কথা বলতে বলতে সঞ্জিদা এসেও হাজির। এই এখন কয়টা বাজে? হ্যাঁ, প্রতিদিন তো আরো আগে আসেন, আজকে এত লেট কেন? অফিসের কাজে আটকে পড়েছিলাম। অফিসের কাজ নাকি জিএফ নিয়ে ঘুরতে গিয়েছিলেন? এমা ছি ছি, এসব আমার নেই। দেখে বোঝেন না, পিওর ভার্জিন একটা ছেলে, মানে রিলেশনও করি না। ও না থাকাই ভালো। কিছু বললেন নাকি? আরে না, রেডি হন, তাড়াতাড়ি বের হতে হবে। মাত্র অফিস থেকে আসলাম, একটু রেস্ট নেব। জি না, সারাদিন তো অফিসে বসেই থাকেন, এখন আবার রেস্ট কিসের? আল্লাহ, এটা কি বলে? অফিসে নাকি সারাদিন বসেই থাকি। তবে বসে থাকি এটা ঠিক, কিন্তু কাজ তো করতে হয়। তখন আমি আর কথা বাড়ালাম না, রেডি হতে চলে গেলাম। জানি কথা বাড়িয়ে লাভ নেই, কারণ তার সাথে পারবো না। রেডি হয়ে দুজনে বের হতে যাব, সামনে এসে দাঁড়ালো রিয়া। আপু আমাকেও সাথে নিয়ে যা না, আমারও কিছু জামা নিতে হবে। জি না, আপনাকে যেতে হবে না, আর গেলেও অন্য দিন যা, রুমে যা। আরে আসুক না, ছোট মানুষ বায়না করছে। এই আপনাকে কথা বলতে বলছি। তখন আমি চুপ হয়ে গেলাম। কি মেরে বাবা, একটু আগে ভালোভাবে কথা বললার এখন। তখন রিয়া রুমে চলে যায় আর বলতে থাকে, আমি একা একা বাসায় কি করব? আরে আপনারাও না আমাকে কিছু মনে করে দেন না। আজকে বিকেলে যে নীলা একটা ছেলের সাথে দেখা করার কথা মনে আছে? দেখা করার কথা না, দেখা অলরেডি হয়ে গেছে। মানে নীলা বিকালে রেডি হয়ে সে লেকের পাড়ে গেল, আর গিয়ে দেখলো ছেলেটি সেখানে দাঁড়িয়ে আছে হাতে ফুল নিয়ে। ও হ্যাঁ, নীলা কিন্তু আজকে অনেক সেজে গুজে গেছে, কারণ তার জন্য একজন অপেক্ষা করে আছে। তারপর নীলা সেখানে গেল আর বলল, কখন আসবেন? ছেলেটা আছে একটা কথা, ছেলেটার নাম কি জানো? মনে নেই। শফিক হয়তোবা, ভুল হলে ঠিক করে পড়ে নেবেন। বেশি না, 30 মিনিট হলো। এই যে এটা তোমার জন্য ফুলটা। এই বেটা গাধা, এই ফুল কেন আনলি? তোমাকে দিব বলে। ওকে, ফুল দেওয়া হয়েছে, এখন যা। যাব মানে? আমি তো তোমাকে ভালোবাসি। সেটা এভাবে বলে কেউ শালা আনরোমান্টিক প্রপোজ করে? তখন নীলার হাত থেকে শফিক ফুলটা নিয়ে হাঁটু গেড়ে বলতে লাগলো। অনেক কথাই বললো, সেটা আপনারা বুঝতে পারবেন না, তাই বলিনি। তখন নীলা শফিকের হাত থেকে ফুলটা নিল, আর তারপর যা হয় আর কি। দূর মিয়া, আমার লজ্জা করে না, আমার তো শালি হয়। আরে বলা তো যায় না, বড়টার সাথে যদি আমার সেটিং হয়ে যায় তাহলে তো আমার শালি হবে। একটা কথা, গল্পটাতে কিন্তু আরও একটা অনেক সুন্দর কাহিনী আছে। সো সেতটুকু জানতে হলে আমার সাথেই থাকতে হবে। এখন নীলা আর শফিকের দিকে নাই যাই, তারা সদ্য যে বিয়ে তাদের মনের কথাগুলো বলতেছে, বাচ্চার নাম ঠিক করছে, সাথে আরও কত কি বুঝতেই তো পারছেন। আর বুঝবেন না কেন, কারণ আমার পাঠক পাঠিকারা একজনও সিঙ্গেল নাই, সেটা আমি জানি, তাই সবার জানার কথা। আর যদি কেউ সিঙ্গেল থেকে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে আপনার নামটা জানিয়ে দেবেন। আমি আমার ইয়ের কাছে যাই, না মানে বাড়িওয়ালার বড় মেয়ের কাছে যাই,
তারপর আমি আর সানজিদা একটা রিক্সা উঠলাম। রিক্সা চলতে লাগলো। আমি অবশ্য সানজিদা থেকে একটু দূরত্ব বজায় রেখে বসেছি, কারণ মেয়েটা একটু রাগী। রিক্সার ঝাঁকেতে যদি তার শরীরে আমার শরীর লাগে বলা তো যায় না কি করে বসে। তবে দুজনে একটা রিক্সা উঠলে দূরত্ব কতটা থাকতে পারে সেটা বুঝতেই পারছেন। তবে আমি চেষ্টা করছি একটু দূরে থাকার জন্য। এটা দেখে সানজিদা বলতে লাগলো, কি হলো মিস্টার রাফি, এরকম মোচড়ে পড়ছেন কেন? কোনো সমস্যা কি? আরে না, আমি তো ঠিকই আছি। তাহলে এরকম করছেন কেন? আর আপনি এত সাইডে বসছেন কেন? পরে তো যাবেন। না, সমস্যা নেই। তখন সানজিদা আমার হাতটা ধরলো আর টান দিয়ে তার কাছে নিয়ে আসলো। তার কাছে মানে আপনারা কি বুঝলেন? আরে ওর মাঝখানে জায়গাটা পূরণ করলো। গুটি গুটি অন্ধকার, তার মাঝে রিক্সায় করে যাচ্ছি শহরের রাস্তা দিয়ে। কত কাপল যাচ্ছে, আবার কেউ বা আমার মতো ফেসে বাড়িওয়ালার মেয়েকে নিয়ে শপিং করতে যাচ্ছে। এভাবে শপিং মলে পৌঁছে গেলাম। তারপর দুজন একটা শপিং মলে ঢুকলাম। সানজিদা তো একের পরে কাপড় দেখে যাচ্ছে, আর আমি শুধু তার পিছে পিছে ঘুরতে লাগলাম। নিজেকে কেমন যেন বডিগার্ড মনে হচ্ছে। আসলেই তো, আমরা যখন মেয়েদের সাথে শপিং করতে যাই তখন নিজেকে বডিগার্ডই মনে হয়। সে পুরো শপিং মল ঘুরে আর আমরা ছেলেরা তার পিছু পিছু ঘুরতে হয়। ঘুরতে ঘুরতে হঠাৎ কিছু একটা সাথে ঠাস করে ধাক্কা খেয়ে পড়ে গেলাম। আমি তো পড়ে গিয়ে বলতে লাগলাম, ও মা গো, কোমরটা গেল। কিন্তু এ কি, ব্যথা কেন করছে না? তাহলে আমি কাঁদছি কেন? হঠাৎ নিচের দিকে তাকিয়ে দেখলাম, ও মা, ব্যথা পাবো কি করে? নিচে তো তোলার মতো নরম একটা পড়ে আছে। হ্যাঁ, তার উপর আমি এজন্যই বলি ব্যথা কেন পাচ্ছি না। কিন্তু নিচে যিনি পড়ে আছেন সে তো রাগে ফায়ার হয়ে আছে, চোখ দিয়ে মনে হয় আমাকে গিলে ফেলবে। তখন আমি নিচের দিকে তাকিয়ে দেখলাম একটা মেয়ে আমার নিচে পড়ে আছে। আমি একটা মেয়ের সাথে ধাক্কা খেয়ে পড়ে গেছি। তখন তাড়াহুড়ো করে উঠলাম। অবশ্য আমি কোনো ব্যথা পাইনি, হয়তো মেয়েটা একটু ব্যথা পেয়েছে। আমি হাত বাড়ালাম আর মেয়েটাকে উঠালাম আর বলতে লাগলাম, সরি মিস, আসলে আমি ইচ্ছে করে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, একটা চর মারলো। আর বলতে লাগলো, এই আপনি কি চোখ হাতে নিয়ে হাঁটেন নাকি যে দেখতে পান না? আসলে আমি কিছু বলতে যাব, তখনই সানজিদা বলতে লাগলো, এই মেয়ে, তোমার সমস্যা কি? হ্যাঁ, সে দেখলে কি তোমার মতো মেয়ের উপর গিয়ে পড়তো? হ্যাঁ, আর এটা একটা অ্যাক্সিডেন্ট। আর সে তো আপনাকে সরি বলেছে, তাও আপনি তাকে একটা চর মারলেন। আপনি ওর কি হন যে ওর কথা বলছেন? আমি ওর জিএফ। আর সবাই দেখেন তো, আমার মতো জিএফ রেখে কেউ কি এই মেয়েটার উপরে গিয়ে পড়তে যাবে? আমার তো এখন মনে হচ্ছে আপনি নিজেই তার উপরে পড়তে চেয়েছিলেন। এই আপনি চুপ করেন, কখন থেকে যা তা বলতেছেন? এই কি করবেন? হ্যাঁ, এত ভাব কিসের? আর আমি এদের ঝগড়া থেকে বুঝতে পারছি না ঝামেলাটা কার সাথে হয়েছে। আর এখানে যদি দুজন আরো 1 মিনিট থাকে তাহলে চুল ধরে ইয়ে করতে আর দেরি হবে না। তখন আমি সানজিদের কাছে গেলাম আর ওর হাত ধরে টানতে টানতে সেখান থেকে চলে আসতে লাগলাম। আর মেয়েটাকে বললাম, সরি আপু, সত্যি আমি ইচ্ছে করে বা দেখে করিনি, ক্ষমা করবেন। তখন সানজিদাকে নিয়ে আরেক সাইডে নিয়ে আসলাম আর বলতে লাগলাম, কি করছো এটা? হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, এই চোটটা আমাকে খেতে হলো। এই, খুব ইচ্ছে করে মেয়েদের উপর পড়তে? তুমিও? ও, অন্য মেয়েরা মারলে কিচ্ছু না, আর আমি মারলেই দোষ? কেউ ওর একটু বোঝা। আচ্ছা, তোমার কেনাকাটা শেষ? কই, কিছু কিনলে তো হাতেই থাকতো, তাই না? আর কিনবো কখন? এদিকে তো আপনাকে সামলাতেই পারি না। পুরো 1 ঘন্টা করলো, এখনো নাকি কোনো কিছুই কেনা হয়নি? আল্লাহ, আমার উঠাই নাও। আচ্ছা, ভাবতেছি একটা শাড়ি নিব, কিন্তু কি রঙের নিব? আপনার কি রং পছন্দ? আপনাকে নীল শাড়িতে অসম্ভব সুন্দর লাগবে, আর এই রংটা আমার খুব পছন্দের। আচ্ছা, চলেন। তখন তার সাথে আবারও দোকানে গেলাম আর শাড়ি দেখতে লাগলাম। এরপর একটা শাড়ি নিল। এভাবে কেনাকাটা করতে করতে রাত 10টা বেজে গেল। এখন আমরা রিক্সায় আছি আর সেটা দিয়ে বাসায় আসতেছি। আগামীকাল শুক্রবার, তাই তেমন টেনশন নেই। ও, আপনাদের তো আরেকটা কথা বলা হয়নি, আমরা একটা রেস্টুরেন্টে খাবার খেয়ে আসছি। তারপর নিজের রুমে এসে ফ্রেশ হলাম আর আয়নার দিকে তাকাতেই তো আমি অবাক। হায় আল্লাহ, আমার গালে দেখি 5-10টা আঙ্গুলের দাগ বসে আছে। বাপরে, মেয়েদের গায়ে তো দেখি হেব্বি জোর, কি চটটা এনে দিল। না, আর মেয়ে মানুষের সাথে শপিং করতেই যাব না। এরপর ফোনটা হাতে নিলাম আর নোটবুকে একটু লেখালেখি করলাম। এরপর ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে একটু ছাদে গেলাম। এখন অবশ্য ভয় নেই, কারণ বাড়িওয়ালার কোনো মেয়ে হয়তো ছাদে ওঠার জন্য কিছু বলবে না। ছাদের এক কোনায় দাঁড়িয়েছি, হঠাৎ কাউকে ফোনে কথা বলতে শুনলাম, তাও আবার বাবু শোনা এসব আর কি। আমার আর বুঝতে বাকি রইল না এসব কাকে ডাকে, কিন্তু কে ডাকছে। সামনে তাকে দেখি, আরে এটা তো নীলা, লঠেলা। এই মেয়ে আবার কার প্রেমে পড়লো বুঝতে পারছি না। এত বড় হলাম, এখন পর্যন্ত কারো মুখ থেকে
আদর করে বাবু শোনা এসব শুনতে পারলাম না। আর তারা তো পুরো স্টেজে মেরে দিল। হে জীবন রেখে কী লাভ? না, আগে তো জেনে নেই কার সাথে কথা বলছে। তখন আমি আস্তে আস্তে তার কাছে গেলাম আর একটা গলা কাশি দিলাম, পুরো আঙ্কেল যেভাবে দেয় আর কি। গলার কাশি শুনে তো নীলার হাত থেকে ফোনটা পড়ে গেল। ভাগ্যিস ফোনটার কিছু হয়নি। তখন নীলা আমার দিকে তাকালো আর ভয়ে ভয়ে বলতে লাগলো, রাফি ভাইয়া আপনি? জি, ওই আর কি, একটু ছাদে আসলাম। তা তোমার কি বাচ্চা আছে নাকি? কি বলেন ভাইয়া, এসব আমার তো বিয়ে হয় নাই, তাহলে বাচ্চা আসবে কোথা থেকে? হ্যাঁ, গভীর প্রশ্ন। তাহলে বাবু, সোনা, তামা, সীসা এসব কাউকে ডাকছো? ও ভাইয়া, এটা মানে গিয়ে মাথা চুলকাচ্ছে আর ইয়ে করছে। আরে ভয় নেই, ইয়ে না করে বলে ফেলো। ভাইয়া আমি না একটা ছেলেকে পছন্দ করি, না মানে ভালোবাসি, ইনফ্যাক্ট সেও আমাকে ভালোবাসে। ল ঠেলা, সেটা এইভাবে বলার কি আছে? না মানে ভয় করছিল যদি আপনি আব্বুকে বলে দেন। জি, এখন আমি সেটাই করব। এটা বলে ছাদে থেকে চলে আসতে ধরলাম। ভাইয়া প্লিজ বলবেন না, অনেক বড় সমস্যা হয়ে যাবে। রিকোয়েস্ট করে যখন বলছো তাই বলবো না, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত ভাইয়া বলেন? ছেলেটা কে আমার সাথে দেখা করাতে হবে। আচ্ছা ভাইয়া, করা যাবে, এতে কোনো সমস্যা নাই, কিন্তু আপনি কাউকে কিছু বলবেন না। আচ্ছা ঠিক আছে, বলবো না। আচ্ছা আমি যাই, তুমি তোমার বাবু তো আমার সাথে কথা বলো। এটা বলে সেখান থেকে চলে আসলাম। এসে নাস্তা করার জন্য সব কিছু রেডি করতে লাগলাম। এর মধ্যে আরেকজন এসে হাজির। হ্যাঁ, কলিং বেল দিতে লাগলো। দরজা খুলে দেখি সঞ্জিতা। আরে এত সকালে কিছু কি লাগবে নাকি? না তেমন কিছু না, কি করছেন সেটাই দেখতে আসলাম। এই তো নাস্তা তৈরি করছি, রুটি বানাবো আর কি। কি আপনি রুটি বানাতে পারেন? এত অবাক হওয়ার কি আছে, বানাতে পারি। ওকে, আমি দেখব কিভাবে রুটি বানান আপনি, আর সেটা খেয়ে তারপর যাব। আচ্ছা, তখন কিচেনে গেলাম আর রুটি বানাতে লাগলাম। অবশ্য পারি না, তবুও সিঙ্গেল মানুষ, রুটি হলেই হলো। একটা রুটি বানালাম, সেটা অবশ্য দেখতে খারাপ হয়নি, নাইজেরিয়ার মানচিত্রের মতো হয়েছে। এটা দেখে তো সঞ্জিতা হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। বুঝলাম না এখানে হাসার কি আছে। এটা রুটি, মাঝখানে তো ছিঁড়ে গেছে। তাতে কি, রুটি তো নাকি। আর এটা আমার জন্য অনেক সুন্দর হয়েছে। বুঝতে পারছি, এদিকে আসেন, আমি আপনাকে শিখিয়ে দিচ্ছি কিভাবে বানাতে হয়। তখন আমি একটু সাইডে গেলাম আর সে বানাতে গেল। একটা বানালো, খুব সুন্দর হয়েছে। মানে আমারটা তো নাইজেরিয়ার মানচিত্রের মতো হয়েছে, আর এটা ইন্ডিয়ার মানচিত্র হয়েছে। এটা রুটি? মানে আমিও পারি না। হ্যাঁ, সেটা তোমাকে দেখলেই বোঝা যায়। সাইডে আসেন, আমি বানাচ্ছি। তখন সঞ্জিতা সাইডে আসলো আর আমি রুটি বানাতে লাগলাম। হঠাৎ সঞ্জিতা বলল, আজকে বিকেলে কি ফ্রি আছেন? হ্যাঁ, কিন্তু কেন? বিকেলে এই নদীর ধারে আসবেন, একটু দরকার আছে। কি দরকার সেটাই তো জানতে চাচ্ছি। আরে মিয়া, আপনি এত বেশি কথা বলেন কেন? সেখানে গেলেই বুঝতে পারবেন। আচ্ছা সেটা না হয় যাব, এখন আমার রুটি খেয়ে বলো কেমন হয়েছে। তারপর আমি নাস্তা ডাইনিং টেবিলে নিয়ে গেলাম আর খেতে বসলাম। সঞ্জিতা বলল, ভালোই হয়েছে, বিকেলের কথা যাতে মনে থাকে। এখন আমাকে যেতে হবে। তখন সঞ্জিতা চলে গেল আর আমি একা একা খেতে লাগলাম। খাওয়া দাওয়া শেষ করে কিছু কেনাকাটা করার জন্য বাইরে আসলাম, মানে শাকসবজি আর কি। কেনাকাটা শেষ করে বাসায় আসতে যাব, সামনে পড়লো সুলতান ভাই। আরে ছোট ভাই যে, কেমন আছো ভাই? এই তো আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আরে আমার কথা ছাড়ো, হাতে এসব কি? এই তো ভাই, কিছু কেনাকাটা করলাম, সেগুলো নিয়ে যাচ্ছি। কি তুমি এসব নিয়ে যাবে আমি থাকতে? এই তোরা দাঁড়িয়ে কি দেখিস, ওর হাত থেকে এগুলো নিয়ে ভাইয়ের বাসায় পৌঁছে দে। আরে না ভাই, এগুলো আমি নিজেই নিতে পারবো। আরে কি বলো, এই তোরা যা। তারপর একজন আমার হাতের ব্যাগটা নিয়ে গেল। তখন সুলতান ভাই আমাকে জিজ্ঞাসা করলো এলাকায় আমার কোনো সমস্যা হচ্ছে কিনা। সুমন ভাই নাকি বলছে আমার খোঁজ খবর রাখতে। তারপর তার সাথে আরও কিছু কথা বলে চলে আসতে লাগলাম। বাসায় এসে গোসল করলাম আর নামাজ পড়তে গেলাম। নামাজের পরে বাসায় এসে দিলাম এক ঘুম। বিকেলে ঘুমিয়েছি, হঠাৎ ফোনটা বেজে উঠলো। মনে মনে যে ফোন দিয়েছে তার 14 গোষ্ঠী উদ্ধার করলাম। তারপর না দেখে কলটা রিসিভ করলাম। ফোনের ওপাশ থেকে, এই বেটা অ্যানাগোন্ডা, তোকে কখন নদীর ধারে আসতে বলছি? কে গো আপনি, ডিস্টার্ব করছেন কেন? ও, আমি তোকে ডিস্টার্ব করছি? দাঁড়া, আজকে বাসায় আসি, তারপর দেখবি। মনে মনে বললাম, আরে এ তো সঞ্জিতা, ঘুমের করে কি বললাম তাকে। এই সরি, আমি আসতেছি। 5 মিনিটের ভেতরে আসতে হবে, না হলে খবর আছে। তখন আমি কলটা কেটে দিলাম। মেয়েটি কি পাগল নাকি মাথায় সমস্যা আছে? এখান থেকে যেতে তো মিনিমাম 20 মিনিট সময় লাগে।
আর এখনও তো রেডি হয়নি। তারপর তাড়াতাড়ি বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে জামা চেঞ্জ করে দৌড়ে বাইরে আসলাম। আবার পেছন থেকে রিয়া দেখলো আমি দৌড়ে যাচ্ছি। তখন রিয়া বলল, ভাইয়া কি হয়েছে, দৌড়াচ্ছেন কেন? আমার মনে রং লেগেছে আর দিন দিন কেমন যেন মোটা হয়ে যাচ্ছি, তাই ফিট থাকার জন্য দৌড়াচ্ছি। ভাইয়া ফান করো না তো, এমনিতেই তুমি রোগা, আবার দৌড়ালে তো তোমাকে দেখাই যাবে না। ভাইরে, আমার বাঁচা মারার প্রশ্ন, হাতে আছে মাত্র কয়েক মিনিট, তাই দৌড়ে যাচ্ছে। বেসে বাসায় ফিরলে কথা হবে। এদিকে কপাল খারাপ হয়ে যা হয় আর কি। শালা মানুষের কত ভালো রাশি হয়, আর আমার কুত্তা রাশি। কিরকম দৌড়াতে হচ্ছে, একটা রিক্সাও পাচ্ছি না। এই যে একটা দেখা গেল। এ মামা যাবেন? যাবো, তবে এখন ভাড়া একটু বেশি দিতে হবে, বিকেলে রিক্সা পাওয়া যায় না। আচ্ছা দেবনে, নদীর ধারে নিয়ে চলো। যাক, অবশেষে একটা রিক্সা পেলাম, সেটা করে যেতে লাগলাম। আর এদিকে সানজিদা তো রেগে একদম ফায়ার। বেটা, তোকে কতবার বললাম যাতে লেট না করে, আর এখন কয়টা বাজে, একটু কমন সেন্স নাই? এদিকে আমি কোনো রকমে নদীর ধারে পৌঁছে গেলাম, কিন্তু সেখানে গিয়ে পড়লাম আরেক ঝামেলায়। গিয়ে দেখি সেখানে অনেক কাপল আছে, কিন্তু তাদের সাথে সানজিদাকে কোথায় খুঁজে পাবো? তখন ফোনটা বের করে তাকে কল দিলাম। সে কল ধরে বলল, কি হলো, আসলে নাকি? সে কখন আসছি, কিন্তু তোমাকে তো খুঁজে পাচ্ছি না। ওই সাইডে আসেন, দেখেন আমি আছি। তখন ফোনটা কানে দিয়ে তাকে খুঁজতে লাগলাম। হঠাৎ এক সাইডে একজনকে দেখে দাঁড়িয়ে পড়লাম। নীল শাড়ি, নীল চুড়ি, চুলগুলো বাতাসে উঠতেছে। পিছন থেকে দেখিয়ে বললাম, মাশাল্লাহ। আর এটা সানজিদা শুনে ফেললো আর বলল, কাকে দেখে মাশাল্লাহ বললে? এটা বলে সামনের দিকে ফিরলো, আর তাকে দেখে তুমি পুরো হতবাক। একটা মানুষ এতটা সুন্দর কি করে হতে পারে? মনে হচ্ছে উপরওয়ালা নিজ হাতে যত্ন করে বানিয়েছে। ঠোঁটে হালকা করে লিপস্টিক, সাথে হালকা মেকআপ, কপালে টিপ। আর ওসব না বলি, যদি প্রেমে পড়ে যান, মোট কথা পুরো নীলপরীর মতো লাগতেছে। তখন আমি তার কাছে গেলাম, আর যাওয়ার সাথে সাথেই, থাক ভাই, এত কিছু এক পর্বে শুনে ফেলবেন, পরের জন্য কিছু বাঁচিয়ে রাখি, না হলে তো গল্পটা অনেক বড় হয়ে যাবে। তো এরপরে কি হয়েছে সেটা পরের পর্বে জানতে পারবেন। তো কেমন হয়েছে গল্পটা কমেন্ট করে জানাবেন, আর গল্পটার পরের পর্বটা কত তাড়াতাড়ি চান অবশ্যই বলবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।